কেমনে যাবো? কেমনে যাবি? আমি কেমনে যাবো? বা তুই সবকিছু অ্যারেঞ্জ করলি, বললি যে আমি এই জায়গায় চিনি খুব, মানে এই আছে সেই আছে, এখন তুই বলিস যে কেমনে যাবো? মানে কি? ফোনটাও বন্ধ করতে দে, ফোন বন্ধ কর। ফোন বন্ধ কর। আচ্ছা ঠিক আছে, যেটা বলতেছিলাম শোন, আমাদের যাইতে হবে আজকে কোর্টে, ঠিক আছে? কেউ কেস টেস করে আমি কি করলাম? কিচ্ছু করি নাই আমি। মাইজদি কোর্ট, আমরা যে জায়গাটাতে যাবো সেটা হচ্ছে মাইজদি কোর্ট। আর আমরা হচ্ছে আজকে আমরা যাবো ট্রেনে, বুঝছিস? ট্রেনে আমরা একটু দিনে দিনে। আচ্ছা যাক, তাহলে একটু রিল্যাক্স, কারণ হচ্ছে দোস্ত আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি ট্রেনে উঠে ঘুমাইতে চাই। ট্রেনে উঠে ঘুমাই যাইস, বাট দোস্ত ট্রেন যেখানে থামবে তার একটু আগের স্টেশনে আমরা নেমে যাবো, অর্থাৎ ঠিক মাইজদি কোর্টে আমরা নামবো না, একটু আগে নেমে আমাদের হাইটা স্টেশনের এমন একটা জায়গায় যেতে হবে যেখানে আগে ট্রেন থামতো কিন্তু এখন আর থামে না, জাস্ট স্টেশনটাকে খুব স্বাভাবিক কারণে একটু আগায় নেওয়া হয়েছে। রাইট, দ্যাট মিনস এটা কিছুটা হলো পরিত্যক্ত, আমরা বলতে পারি। হ্যাঁ, আনইউজড অবস্থায়, ইটস নট বিং ইউজড। এখানে ছোটখাটো একটা দুটো চায়ের দোকান বসে, বাট সন্ধ্যা 6টার পরে বা সন্ধ্যার আজানটা দিয়ে দেওয়ার পরে আর কেউ থাকে না। তবে আমরা যে জায়গার মধ্যে আছি এখন কিন্তু এটা পুরোপুরি ইউজ একটা জায়গা, মানে খুব ক্রাউডেড। কমলাপুর রেল স্টেশন, বুঝতেই পাচ্ছেন কিরকম অবস্থা। আর দিনের বেলা হলে তো কথাই নেই। এখন তবে আমি সবসময় ট্রেন জার্নি করতে খুব পছন্দ করি, খুব ভালো লাগে। যদিও মাঝপথে বিরক্ত হয়ে যাই, কিন্তু তারপরও কেমন জানি একটা মানে একটা অন্যরকম নেশা আছে, নেশা আছে। রাইট, তো চল নেশাতে হারিয়ে যাই। হ্যাঁ, ঝিক 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 ঝিক। ঢাকা থেকে ট্রেনে করে আমরা পৌঁছাই নোয়াখালীর মাইজদিতে। দোস্ত, এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের রিক্সা বা সিএনজি একটা কিছু নিতে পারলে ভালো হইতো, কিন্তু দোস্ত এটা আমরা নিতে পারবো না, আমাদের হাইটেই যেতে হবে। তাই? হ্যাঁ, কারণ অল্প একটা পথ, আর এই পথটা তুই সামনে তাকায় তো দেখতেই পেতেছিস, দুই সাইডে কিন্তু এখন মোটামুটি এক সাইডে বসতি আছে কিন্তু অনেক দূরে, ওই যে দেখা যেতেছে, আর এই সাইডটা হচ্ছে জঙ্গলই বলা যায়। তবে আমি যতটুকু আমি জানি না এখানকার পরিবেশটা কিরকম, মানে এইসব প্লেস গুলো কিন্তু শুধু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস না, মানুষের দ্বারাও অনেক সময় থ্রেটেড থাকে, বিশেষ করে এই সময়গুলোতে। এক্স্যাক্টলি, এই দিক থেকে আমাদের মনে হয় একটু সেফ থাকা জরুরি। অবশ্যই আমাদের সেফ থাকা জরুরি, এবং আমরা এখন সরাসরি চলে যাব সেইখানে যেখানে আমরা স্পটটা আজকে একটা ঠিক করেছি, এন্ড দ্যাট ইজ সেই পরিত্যক্ত যেই প্ল্যাটফর্মটা, সেখানেই আমাদের ডট টিম অলরেডি তো সবাই এখানে পৌঁছে গেছে। রাইট, পৌঁছে গেছে। চল হাঁটা ধরি। জঙ্গলের ধার ঘেঁষে আমি আর সুমন কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের আজকের স্পটে। এই হচ্ছে সেই প্ল্যাটফর্ম। ইয়াপ দোস, এইটাই হচ্ছে সেই প্ল্যাটফর্ম। ইটস আ ডেড এন্ড কাইন্ড অফ থিং। প্ল্যাটফর্মের ডান দিকে যাওয়া সম্ভব না, যে দেয়াল ঘেঁষে আমরা বসেছি সবাই মিলে। আর ঠিক সামনেই হচ্ছে রেল লাইনটা, এবং রেল লাইনটা ক্রস করলেই জঙ্গলের মতন, জঙ্গলের পরে আবার একটা দিঘির মতন আছে। সো এই দিকটাতে মানুষের আসা যাওয়াটা। এইটাতে কি মানে আমরা যেখানে বসছি এখন, এখান থেকে কত দূর হবে? এখান থেকে বেশি না দোস্ত, বড় জোর কতটুকু, আধা মাইল। ওকে, মানে আসলে অনেক সময় আমরা বিভিন্ন বইয়ের যে ধরনের কিছু কিছু অনেক সময় হরর স্টোরি পড়ি বা টিভিতে দেখি, ওই ধরনের রুচিশীল একটা হরর স্টোরির সমস্ত এনভায়রনমেন্ট এখানে আছে, কিন্তু সেই হরর ঘটনাটা কি সেটা এখনো আমরা জানি না, এবং তুইও বলিসনি। আজকে এই প্রথম হয়তোবা, মানে আমি নিজেও পুরোপুরি ঘটনাগুলো জানি না, তো আমিও হয়তোবা অনেকটা প্রথমবার শুনবো, তবে কিছু কিছু আমি জেনেছি, কিছু কিছু তো অবশ্যই। তো আপনাদের সাথে সাথে আমি নিজেও এবার একটু অপেক্ষায় থাকবো শেষ পর্যন্ত এই প্ল্যাটফর্ম নিয়ে ঘটনা শোনার জন্য। এক্স্যাক্টলি, তবে আর যে অপেক্ষা করতে চাই না সেটা হচ্ছে এই মুহূর্তে যারা আছে তাদের ঘটনা শুনতে আর অপেক্ষা করতে চাই না। এক্স্যাক্টলি, এখন আমরা প্ল্যাটফর্মের মধ্যে আছি, মোটামুটি শীত কিন্তু ভালোই লাগছে তো সেখানে আসার পর। শীতের রাতে যারা আরাম করে সত্যি সত্যি ভয়ের মধ্যে, ইললজিক্যাল উল্টো পাল্টা ভয় না, লজিকটা পার করে যেই ভয় মানে ডর, সেটা অনুভব করতে চান, আর কোথাও যাওয়া যাবে না। চল এবার। এবং ডেফিনেটলি আমি জানি যে কেউ কোথাও যেতে পারবে না, ফেসবুকটাও বন্ধ রয়েছে, সবাই বাধ্য হয়েই আপাতত থাকতে হবে। যাই হোক, এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো, আপাতত আমরা গল্পে ঢুকে যাই। আমাদের সাথে যেই ভাইটা আজকে আছে তার ওপরেই ভর করে আছে, স্টিল এখনো কিছু একটা তার ভেতরে আছে বলে তার বিশ্বাস, আর তার বিশ্বাসটা আমাদের বিশ্বাসের সাথে মেলে কিনা, আমরা ঠিক লজিকটা পার করে ডর মানে ভয় পর্যন্ত যেতে পারি কিনা সেটাই দেখবো। সো প্রথমে আপনার নামটা ভাইয়া? জি, আমার নাম হচ্ছে সজল। সজল, আমি ফ্রম লালবাগ। আচ্ছা, আপনি কি করছেন এখন? আমি আসলে এখন একটা জব করছি। আচ্ছা, তো পড়াশোনা ছেড়ে দিছি আর কি। ওকে, তো আমরা ডট টিমের কাছ থেকে আপনার সম্বন্ধে যতটুকু জানতে পেরেছি যে আপনি বলছেন যে আপনি এখন পর্যন্ত পজেসড। জি। ওকে, সো আমরা একদম শুরু থেকে শুনতে চাই যে আপনি আসলে ঠিক কবে থেকে ব্যাপারটা বুঝতে পারলেন, কবে থেকে আসলে ব্যাপারটা শুরু হয়েছিল, এবং ব্যাপারটা সম্বন্ধে আপনি কতটুকু জানেন এবং আপনার সাথে কি কি হয়। আসলে
ব্যাপারটা শুরু হয়েছে আমার সাথে আজ থেকে আরো 10-12 বছর আগে। তো ব্যাপারটা হয়েছে সম্ভবত আমি যতটুকু জানি যে তখন শীতের মাস ছিল ডিসেম্বর। আচ্ছা। তো ডিসেম্বর থেকে মেবি ব্যাপারটা শুরু। আমি র্যাকেট খেলছিলাম, তো অনেক রাত হয়ে গেছিল, 2-3 বাজে প্রায়। তখন মানে একটা অ্যাপার্টমেন্ট ভেঙে নতুন করে করবে আর কি। আচ্ছা। তো তখন ওইখানে মানে কিছু জঙ্গল টাইপের ছিল, আমি ওইখানে বসেছিলাম। তো প্রায় দেখা গেছে আমার সাথে যারা ছিল তারা সবাই চলে গেছে, আমি বসেছিলাম। তো তারপর মানে আমার যেন কেমন লাগতে শুরু করলো, হঠাৎ করে মানে শরীরটা কেমন ভালো লাগছে না। তারপর আমি বাসায় চলে আসি। যখন বাসায় চলে আসি তখন দেখা গেছে যে হঠাৎ করে আমার পুরো শরীর জিম হয়ে গেছে, মানে ভারী হয়ে গেছে। আমার শরীরটা মনে হয় যে 3-4 মণ ওজন হয়ে গেছে। তারপর হচ্ছে যে আমার সাথে কেউ একজন মানে আসছে, এরকম আমার মনে হচ্ছে। আমি প্রচন্ড কেন আপনার মানে কিসের উপর বেস করে মনে হলো যে আপনার সাথে কেউ আসছে? কারণ দেখা গেছে যদি আমি একা থাকি, মানুষ যখন সাধারণ ছেলে একা থাকে তখন দেখা গেছে সে বুঝতে পারবে যে আমি একা বা আমার শরীরটা ভালো লাগছে। আর যখন দেখা যাবে যে তার শরীরের সাথে কিছু একটা অ্যাডজাস্ট হয়ে গেছে বা কিছু একটা ভর করছে, তখন দেখা যাবে শরীর ঝিম হয়ে যায়। এটা তো আপনি আগে থেকে জানতেন না? আগে থেকে জিমটা আপনার হয়েছে বলে আপনি এভাবে বলতে পারছেন, রাইট? জি, আমার এটা ফার্স্ট এক্সপেরিয়েন্স তখনই হয়েছিল। তো তারপর আসলে আমি আর ব্যাপারটা কাউকে জানিনি। তারপর শুয়েছিলাম, তারপর দেখা গেছে রাত্রে অনেক বিকট স্বপ্ন দেখতাম, যেমন বিভিন্ন ধরনের স্বপ্ন, বাজে সেই দিন থেকে শুরু ব্যাপারটা। তো তারপর যাই হোক চলে গেছে, এভাবে দিন যাচ্ছে। আমিও নাথিং মনে ভাবছি যে একদিন হয়েছে, যাক এটা ব্যাপার না। আচ্ছা ভাইয়া, ছোট্ট করে যদি যে কোনো একটা বিকট মানে স্বপ্নের একটু ছোট্ট বিবরণ যদি দিতেন। আমি একা ঘুমাতে পারি না, আমার ছোট ভাই আমার সাথে ঘুমায়। যেদিন ও থাকে না বা কোথাও বেড়াতে যায়, তখন দেখা গেছে আমার একা যখন ঘুমাই তখন রাত্রে 2-3 বাজে। ওই আমি আমার যে বেড, আমার তো বেড থেকে আমি 2-3 ইঞ্চি উপরে উঠে যাই। আচ্ছা। হ্যাঁ, উপরে উঠে যাই। তো দেখা গেছে 2-3 ইঞ্চি উপরে আপনি ভাসতে থাকেন? ভাসতে থাকি বলতে আমি উঠে আবার পড়ে যাই। আচ্ছা। মানে যেমন একটা বেলুন এরকম হাত দিয়ে যখন লাড়া দিবে তখন উঠে আবার পড়ে যায় না, এই সিস্টেমে আমি পড়ে যাই আসলে। তো আবার দেখা যায় যে স্বপ্নের মধ্যে বিভিন্ন জিনিস দেখি, যেমন কুকুর দেখি, বিভিন্ন ধরনের জিনিস দেখি। যাই হোক, তারপর যে আরেকদিন যেটা ঘটছে যে আমি একদিন ঘুমায় আছি, মানে রাত্রেবেলা ঘুমায় আছি, মানে এরকম হয় বলে আমি আমার বেডটা চেঞ্জ করে ফেলছি, আমি ফুল রিং করে ঘুমাই। আচ্ছা। তো রিসেন্টলি যেটা ঘটছে 3-4 মাস আগে, সেটা হচ্ছে যে আমি রাত্রে তখন 12টা বাজে। তো আমি আসলে রাত্রে খাওয়াটা তো একটু লেট করে খাই। তো দেখা গেছে সেদিন আর রাত্রে আমি ভাত খাইনি। আচ্ছা। তো ফুল রিং করে যেহেতু ঘুমাই, আমার টেবিলের নিচে আমার ভাতের পাত্রটা ওটা রাখা। তো হঠাৎ করে আমার রাত্রে 3টার দিকে ঘুম ভেঙে যায়। তো আমি মানে বাম দিক হয়ে ঘুমাইছিলাম, তো আমার টেবিলের বরাবর মুখটা ছিল। তো আমি দেখি যে আসলে ওই আমার বাম পাশে একটা কুকুর, আমি সেটা স্বপ্ন না, এটা বাস্তব। এটা আমি নিজেও স্বপ্ন না, এটা বাস্তব। দেখি একটা কুকুর বসে আছে, একেবারে বাস্তব একটা কুকুর। এটা 100% ট্রু, এটা কোনো আর্টিফিশিয়াল কোনো কথা না। আপনি কি ঘ্রাণ পাচ্ছিলেন বা আপনি কি ওটার হিটটা অনুভব করছিলেন? আমি দেখেছি কুকুরটা বসে আছে এবং সে আমার যে খাবারগুলা সেগুলা খাচ্ছে। হ্যাঁ, এবং আমি কুকুরটাকে ধরছি। আমি যখন কুকুরটাকে ধরছি, কুকুরটার মুখটাকে আমি ধরছি এবং আমার হাতটা কুকুরটার মুখের ভিতর চলে যায়। এবং ওর দাঁতগুলো, যে কুকুরের দাঁত কিন্তু মানুষের দাঁতের মতোই থাকে, হ্যাঁ, তখন ওর দাঁতগুলো আমি টান দিছি। তো আমার চারির সাথে ওর হয়তো বা কিছু একটা চলে আসছিল। আমি আসলে ঠিক বুঝলাম না যে সাধারণত হঠাৎ করে রাতে উঠে যদি একটা কুকুর দেখা যায় তাহলে আপনার ভয় পাওয়ার কথা ছিল। আসলে এগুলো আমি বললাম না, আমি তো 10-12 বছর যাবো 25, এগুলোর সাথে এখন আমি অভ্যস্ত হয়ে গেছি। কুকুরের মুখের ভেতরে আপনার হাতটা ঢুকে যাওয়া, এটা কি কুকুরটা আপনাকে কামড় দিতে চাচ্ছিল? আসলে সে আমাকে কামড় দিতে চাচ্ছিল, কিন্তু আসলে আমাকে কামড় দিতে পারতেছিল না। মানে এমন ভাবে আমার হাতটা ঢুকছে, এমন মানে দাঁত গুলোর মাঝখানে ঢুকে গেছে। আচ্ছা, মানে ও কপাটি লাগানোর মতন অবস্থাতেই। হ্যাঁ। আচ্ছা। তো এই জন্য আসলে আমাকে কামড় দিতে পারেনি। তারপর কুকুরটা চলে গেছে। তো রিসেন্টলি আমার সাথে আবার একটা বাজে ঘটনা ঘটছে রাত্রেবেলা। সেই ঘটনা হচ্ছে যে সেদিন আমি একা ঘুমাইছিলাম। তো আমি আসলে শীতের দিন তো সবাই একটু মুড়ি টুড়ি দিয়ে ঘুমায়, তো আমিও ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে দেখা যায় আমার খাতা ধরে কেউ টান দিছি। এটা একবার না, 3-4 বার। আবার অনেক সময় দেখা গেছে যে আমার পাও তো থাকে অনেক সময় বিভিন্ন ভাবে, তো পাও দেখা গেছে কখন আমার এই পাশ থেকে ওই পাশে উড়ে কেউ ফালায়, এই পাশ থেকে আবার ওই পাশে কি উড়ে ফালায়। তো এখন মানে একটা ঘুমের অত ডিস্টার্ব, তো এই জন্য আসলে একা ঘুমানোটা খুব টাফ হয়ে যায় আমার জন্য। তো তারপরে আসলে মানে আমি আপনাকে ইন্টারফেয়ার করতে বাধ্য হচ্ছি। আমি জানি আপনি হয়তো 12 বছর ধরে এগুলো ফিল করছেন, আপনার জন্য হয়তো এটা খুব নর্মাল, আপনি খুব নর্মালি বলে যাচ্ছেন। আমাদের শ্রোতাদের মধ্যে, ইভেন আমার মধ্যে বা সুমনের মধ্যে, আমরা যদি ধরি হঠাৎ করে রাতে যদি কেউ পা ধরে টান দেয় এবং আমি যদি কোনো ফিগার দেখতে না পাই চোখটা খুলে, তারপরে কি অবস্থা হবে আমার শ্রোতারা জানে, আমি জানি। বাট আপনার জন্য মনে হচ্ছে যেন এটা খুবই নর্মাল একটা কথা। না, আমার চেয়ে আরো ডেঞ্জারাস কিছু ব্যাপার আছে। তো এই হচ্ছে আপনার পজেসিং এর স্টোরি। কোনো কি কারণ জানতে পেরেছেন যে কেন আপনাকে পজেস করা হলো বা কে কিভাবে? আসলে এটা
আমি গেছিলাম এক হুজুরের কাছে, উনি অনেক বড় হুজুর। তো ওনারা আসলে বলতে চায় না যে কোথা থেকে আসছে না, শুধু বলে যে এগুলা খাও, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। তো আসলে আমি তো এখানে অনেক কিছু লুকাইছি, মানে যেগুলো আসলে বললে আরো সময়ের ব্যাপার আছে, মানে শর্টের মধ্যে জিনিসটা বললাম, কারণ এখানে আরো শ্রোতা আছে, তো ওনাদেরও তো বলার সুযোগ দিতে হবে। আর দেখা গেছে যে আমার 12 বছরের মধ্যে আমার এমন এমন হিস্ট্রি আছে যেগুলো আসলে বলতে গেলে যে আমার এই আপনাদের এক এপিসোড চলে যাবে। আচ্ছা, আপনি সবচেয়ে বেশি ভয় পেয়েছিলেন কবে এই 12 বছরের মধ্যে? 12 বছরের মধ্যে সবচেয়ে বেশি ভয় পেয়েছিলাম হচ্ছে যে আমি এই কোরবানির ঈদে গ্রামে গেছিলাম। আচ্ছা। তো শরীয়তপুরে পদ্মার পার, তখন আসলে যে আমাকে বলে দেওয়া হয়েছিল যে আমি যেন কখনো গ্রামে একা না যাই আর একা না হাঁটি রাত্রের বেলায়, আর যখন কখনো যেন আমি নদীতে না নামি সাঁতার কাটতে। তো আমি আমার ছোটকালে আরেকবার নদীতে পড়ছিলাম, মানে এটা অলৌকিক ভাবে আমি বেঁচে আসছিলাম নদী থেকে। তো এইবার যখন আমি শরীয়তপুরে যাই বেড়াইতে, রাত্রেবেলা তো গ্যান্ডারি ক্ষেত থাকে, ডাব থাকে, তো আমরা 4-5 জন মিলে এই বের হয়েছি, গ্যান্ডারি খাবো, চুরি করে খাবো, তারপর হচ্ছে ডাব খাবো গাছ থেকে পেরে। তো রাত্রে যখন প্রায় 12টা-1টা বেজে গেছে, তখন তো সবকিছু নীরব। তো গ্রামে আসলে কেউ এই সময়ে থাকে না, এত রাত পর্যন্ত থাকে না। তো পরে দেখা যাচ্ছে যে সবাই হাঁটতেছে পিছনে, আমি হাঁটতেছি একা সামনে। আপনারা কজন ছিলেন? আমরা ছিলাম 6 জন। আচ্ছা। তো পরে দেখা গেছে যে আমার উপর দিয়ে মানে একটু পর পর চুল আসতেছে, বড় বড় চুল। হ্যাঁ, আমার মানে হঠাৎ চলে আসে মাথার উপরে, কখনো হাতে, কখনো এরকম। সেটা কি আপনার গায়ের উপর পড়ছে? হ্যাঁ, পড়তেছে, গায়ের উপর পড়তেছে। আচ্ছা। তো আসলে আমি বুঝতে পারি, আমি ভাবি যে হয়তো বা অনেক সময় চিল টিল উঠলে ওদের এক ধরনের ধাতু থাকে যেগুলা নিচে পড়ে। আপনি তৎক্ষণাৎ উপরে তাকিয়ে কিছু দেখতে পাননি? না, উপরে তাকাইলে কিছু রাত্রেবেলা কি দেখবো। তো পরে দেখা গেছে যে এরকম হচ্ছে। তো আমার আসলে অনেক বিরক্ত লাগতেছে, কারোর সাথে হচ্ছে না, আমার সাথে দেখা হচ্ছে। চুলগুলো আমি এমন ভাবে হয় যে আসলে কোনো মহিলার চুল বা এরকম কোনো কিছু চুল। সেদিন আবার ছিল, ভুলে গেছি যে সেদিন ছিল আবার হচ্ছে আপনার খুবই পূর্ণিমা রাত, মানে সবকিছু দেখা যাচ্ছে, মানে পানির মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে। আমরা তো গোসল করছি নদীতে। তো তারপরে এই সবকিছু পারলাম। তো মানে সেদিন রাত্রে আমার পিছন থেকে অনেকে আমাকে ডাকতেছে। তো দেখা গেছে আমার ফ্রেন্ডরা তো সব সামনে, আমি পেছনে, কখনো পেছনে পড়ে যাই, কখনো সামনে পড়ে। তো আমাকে দেখা গেছে পিছন থেকে ডাকে, এই সজল দাঁড়া, নিয়ে যা। এটা ডাকতেছে যে আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে রানা। আচ্ছা। ওর ভয়েসে ডাকে। আরেকটা ফ্রেন্ড হচ্ছে শরীফ। তো ওই দুটো ফ্রেন্ড আমার একটু ক্লোজ বেশি, তো ওদের ভয়েসে ডাকে। যে আমি পেছনে তাকাইছি, তো ওই দিনকে লোকজন বেশি ছিল বলে আমার কোনো ক্ষতি করতে পারেনি। আমি যতটুকু জানি যে জ্যোৎস্না বা পূর্ণিমা রাতটা পরের দিন 2টা পর্যন্ত থাকে, জ্যোৎস্না পূর্ণিমার টাইমটা। তো পরের দিন আমরা নদীতে গেছি গোসল করতে। নদী না, ঠিক এটা হচ্ছে একটা খাল। আচ্ছা। এই খালটা হচ্ছে জাস্ট 30-40 হাত কি 50 হাত ডিফারেন্ট হবে, মানে এত ছোট একটা খাল। তো এখানে আসলে ওরকম কোনো স্রোত নাই, ইও নাই। তো সবাই নামছি গোসল করার জন্য। আমি জিদ করে নামছি, আমি সাঁতার তেমন একটা জানি না, নদীতে নামাও নিষেধ। তো আমার এক বন্ধু বলছে এরকম তুই যদি পারিস তোকে আমি সবাইকে এটা খাওয়াবো। আমি আচ্ছা ঠিক আছে, আমি পারি না, তারপর নামছি। তো ওরা কি করছে, সবাই যখন নদীতে নামছি সাঁতার কাটতেছি, মাঝখানে নেমে আমাকে চলে আসছে, ওরা সবাই পেছনে ব্যাক করছে জাস্ট মজা করার জন্য। এখন ওরা ভাবতেছে যে আমি মজা করতেছি, কিন্তু আমি যখন নদীর মাঝখানে গেছি, তো এই ছোট খালটা মানে আমি যে পারে আসবো এটা আমি পারতেছি না। এটা আসলে একটা বাচ্চা হলেও ওর কাছে পসিবল যে মানে মাঝখান থেকে মানে 5-6 মিনিট লাগবে আপনার পারে আসতে। আচ্ছা। দেখা গেছে আমি পারতেছি না, মানে আমি শুধু নিচেই যাচ্ছি। আর আমি এরকম হাত দিয়ে যেমন সাঁতার কাটার চেষ্টা করতেছি কিন্তু আমি পারতেছি না। আমি বুঝতেছি যে আমার মৃত্যু 100% শিওর এট দিস মোমেন্ট। তো পরে মানে আমার সাথে যারা ওরা মনে ভাবতেছে যে আমি দুষ্টামি করতেছি, এই জায়গায় তো আসলে এরকম হওয়ার কথা না। আর একটু দূরে একটা বাচ্চা, একটা ছেলে ছিল, ও গোসল করতেছিল, ও আসলে ব্যাপারটা বুঝতে পারছে। তো যখন বুঝতে পারছে তখন ওর চিৎকার করছে, ভাই না, উনি সাঁতার পারতেছে না, ওনাকে ধরেন। তো পরে আমি কোন রকম কষ্ট করে আমাকে 2-3 ধরে নিয়ে আসার পর আমি আসলে খুব কষ্ট পাইছি। তো আমি যেটা অনুভব, ডুবে গিয়েছিলেন? ডুবে অলরেডি গেছিলাম আমি, মানে আর যদি 2 মিনিট থাকতাম আমি অলরেডি ডেড, আমি শিওর ডেড হয়ে যেতাম। মানে ভয় 2 মিনিট থাকতাম আমি ডেড হয়ে যেতাম। পরে ওরা আমায় টাইনা টুনে নিয়ে আসার পর আমি অনেকক্ষণ যাবত কথা বলতে পারিনি। ওরা জিজ্ঞেস করলো যে আসলে কি দুষ্টামি? আমি কই না, দুষ্টামি না, সিরিয়াসলি আমার সাথে হয়তো কিছুটা ঘুরছে। আমি যেটা বুঝতে পারলাম যে আমার পায়ের একবারে নিচের অংশটা, যে গোড়মোড়া যেটাকে বলে, এই গোড়মোড়াটা খুব অনুভব করতেছিলাম, কারণ আমি একেবারে নিচেও যাইনি। ওইখানে পানি অত বেশি ছিল না, কিন্তু আমি যে ঠাইও পাইছি এমন না। তো তারপর আমি আসছি। তো আসার পর খুব আমার খারাপ লাগছে। যাদের বাসায় গেছিলাম ওদের বাসায় চলে গেছে। পায়ে কি কোনো রকমের কোনো দাগ ছিল বা কিছু? দাগ ছিল না, আমি জাস্ট ব্যথা অনুভব করছিলাম, যে কোনো একটা জিনিস শুধু জাস্ট বাম পায়ের গোড়মোড়ায় ব্যথা
মানে হয়তো বা আমাকে কেউ একজন টান দিছিল, তখন আমি তো নিজের প্রাণ বাঁচার জন্য চেষ্টা ছিলাম, তো জিনিসটা এতটা অনুভব করতে পারিনি। হয়তো বা আমি বাঁচার জন্য মানে পারে যাওয়ার জন্য চেষ্টা করছি, তো আসলে পারতেছিলাম না। তো যাই হোক, মানে এটা ছিল আমার সেকেন্ড স্টোরি। তো এই এক্সপেরিয়েন্সটা আপনার হয়েছে। আচ্ছা, আমরা যেভাবে ইউজুয়ালি আমরা শুনেছি সবার কাছে অ্যাবাউট পজেসিভনেস বা পজেসড হওয়ার যে ব্যাপারটা বা ভর করার যে ব্যাপারটা, সেক্ষেত্রে আমরা সব রকম এক্সপেরিয়েন্সে একটা জিনিস কমন পেয়েছি, সেটা হচ্ছে যে কিছু টাইমের জন্য সেই মানুষটাই জানে না যে সে কি করছিল বা সে কি ভাষায় কথা বলছিল বা কার সাথে কথা বলছিল, কার সাথে চলে যাচ্ছিল। এই রকম কোন ঘটনা কি আপনার সাথে কখনো ঘটেছে? আসলে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। আমি যখন মানে কিছুদিন আগে, যে আমার মামাদের বাসা হচ্ছে কেরানীগঞ্জে একটা এরিয়াতে, তো এখানে এখনো আসলে বিদ্যুৎ এখনো ওরকম ভাবে যায়নি। তো আমি রাত্রেবেলা প্রায় 2-3 বছর পরে ওনাদের ওখানে গেছিলাম। তো রাত্রে যেহেতু গ্রাম অনেক একটু ভেতর সাইড, তো কারেন্ট ছিল না, যেখানে সিএনজিতে উঠছিলাম, সিএনজি হয়ে যেতে হয়। তো আমাকে বলছিলাম যে অ্যাড্রেসটার কথা বলছিলাম, ওই অ্যাড্রেসটা তুমি আমাকে না নামায়া সামনের স্টপেসে নামাইছে। তো আমিও চিনি না আসলে, পরে যেভাবে হোক আমি নামছি। তো যে জায়গাটা নামছি ওইটা ছিল একটা কালী মন্দির, আর ওইখানে ছিল একটা বট গাছ। আচ্ছা, তো অনেক পুরনো বট গাছ। তো আমি সেটা জানি না যে এখানে একটা মন্দির বা একটা বট গাছ আছে। তো আমি আসলে নামার পর আমি একটু মানে যেমন অপরিচিত জায়গা চিনা তো কোনো ওয়েই নেই। তো আমি আসলে তাকাচ্ছি যে আসলে এটা তো আমি চিনতেছি না। তো পরে আমি যখন হাঁটতেছি, আমার মামাদের বাসা কি পেছন সাইড না সামনের সাইড, আমি এটাই বুঝতেছি। আমি চিন্তা করলাম যে সামনের সাইডে যাই। তো সামনের সাইড যখন গেলাম, তখন দেখলাম যে ওই বট গাছটার বরাবর একটা মানে পুকুরের মতো আছে, অনেক গভীর পুকুরটা, সম্ভবত মাছ টাছ চাষ করে। আচ্ছা, তো এর পেছনে আবার আছে একটা ধান ক্ষেতের মতো। কোন দিকে যাবো বুঝতেছি না। তো আমি চিন্তা করলাম যে আমার মামাদের বাসা আগে গেছিলাম, ওনাদের এখানে একটা পুকুর ছিল, ধান ক্ষেতের মতো জায়গা ছিল। আচ্ছা, তো আমি চিন্তা করলাম যে হয়তো এদিক দিয়ে হবে। তো পরে আমি যখন ওই দিক দিয়ে হাঁটা শুরু করলাম, ওই ঠিক কালী মন্দিরের সোজা রোডটা দিয়ে। আচ্ছা, তো যাইতেছি দেখলাম যে আমার দুই পাশে দুইটা মানে গরু ঠিক না, আবার ছাগলও ঠিক না, মাঝামাঝি একটা জন্তু আর কি। তো আমি ভাবছি যে হয়তো বা ছাগলটা গেলে হবে, মানে ছাগলের চেয়ে সাইজ বড়। হ্যাঁ, তো ওরা আবার গরুর মতো গরুর মতো অত বড় না। তো দুই পাশে তো গাছগাছালি, আর দুই পাশে হচ্ছে দুইটা পুকুর, অনেক গভীর, মাছ চাষ করে সম্ভবত। তো তখন পানি টানি ছিল না, দুইটা উপর থেকে উঠে আসার পর দেখলাম যে আমি যেখান দিয়ে যাচ্ছি ওরা ওই দিক দিয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে আমার সাথে ওদের ডিফারেন্সটা প্রায় 10-15 হাতের ডিফারেন্স। তো আমি দেখতে পারতেছি যে ওদের লেজ আছে, হ্যাঁ, মানে গরু স্টাইলে বা ছাগল স্টাইলে। তো হাঁটতেছি তখন আমি আমার মামার নাম্বারে ফোন দিচ্ছি, ফোন ঢুকতেছে না, ফোন বন্ধ। আমি ভাবছি যে ওখানে গ্রাম সাইড নেটওয়ার্ক নাও থাকতে পারে। তো হাঁটতে দেখলাম যে আমি বামে চলে গেলাম, বামে একটা রোড গেছে মানে ক্ষেতের মধ্য দিয়ে, আর ওগুলা দেখলাম যে আমার বামে ঢুকছে। আচ্ছা, তো তারপর আমি হাঁটতেছি, তো এমন একটা সময় দেখলাম যে ওই দুইটা জিনিস নাই, ওই দুই জিনিস মানে টোটালি ভ্যানিশ। তো আমি ভাবলাম যে হয়তো কোথাও চলে গেছে। একটু পর দেখলাম যে একটা ঘোড়া, সাদা ঘোড়া, হ্যাঁ ঘোড়া, সাদা ঘোড়া। মানে ঘোড়াটা মানে এত সুন্দর ঘোড়া, মানে আমি তো এমনিতে ন্যাচারাল ঘোড়া দেখি, তো এত সুন্দর ঘোড়া আমি আমার জীবনও দেখিনি। তো দেখি যে ঘোড়াটা মানে শুধু সুন্দর করে টক টক মানে একটা শব্দ হচ্ছে। তো এর মধ্যে দেখলাম হঠাৎ করে একটা লোক, চেহারাটা ফেসটা দেখা যাচ্ছে না, তো উনি উপরে উঠা মানে ঘোড়াটার উপরে উঠা ঘোড়াটাকে বলতেছে চল। তো ঘোড়াও যাইতেছে, তা আমি জিনিসটা দেখতেছি, এত সুন্দর ভাবে দেখতেছি আমি ঘোড়াটা, মানে জীবন আমি দেখিনি এরকম সুন্দর ভাবে দেখতেছি। তো এরকম মানে যাইতেছে ঘোড়াটা, আমি তাকায় আসছি ঘোড়াটার দিকে, তেমন একটা পজিশনে দেখা গেছে হঠাৎ করে মানে দূর থেকে মানে কেউ একজন আমাকে দেখছে, এমন হয়তো বা আশেপাশে দু একটা বাড়ি টাড়ি আছে। তা আমি ঘোড়াটার পিছনে দৌড় দিছি, মানে কিভাবে দৌড় দিচ্ছি সেটা আমি জানি না। তো আমি ঘোড়াটার পিছনে দৌড় দিয়ে আমি দেখতেছি, মানে এখনো যে আমি বলতেছি আমার কাছে এখনো ভালো লাগতেছে যে ঘোড়াটা এত সুন্দর, এত সাদা, একটা সুন্দর, এরকম সাদা কালারই পাওয়া যায়। তো পরে আমি যাচ্ছি দৌড়াচ্ছি, মানে দৌড়াইতে আমি একবার ওনাদের যে মানে শেষ বর্ডার বলতে ওনাদের এরিয়ার শেষ বর্ডার, ওই পরে হচ্ছে নদী। আচ্ছা, তো আমি ওখানে যাচ্ছি, তেমন সময় দেখলাম পিছন থেকে হঠাৎ করে যে আমাকে মানে একজন ডাক দিল, আমার নাম ধরে ডাক দিল, সজল কই যাস। হ্যাঁ, আমি ওরে চিনিও না, জীবনে দেখিও নি ওরে। তো পরে বললো যে কই যাস, আমি কই আপনি কে, আমি যেই হই তুই এখানে কই যাস, আমি কই এই যে ঘোড়াটা দেখতেছি ভালো লাগতেছে এই জন্য আসলে, কয় চল আমার সাথে। তুমি দেখতে কেমন ছিল? লোকটা দেখতে ছিল আপনার বেশি বয়স্ক না, মানে আমাদের বয়সী লোকটা ছিল। তো পরে ওর সাথে আমি আসলাম, আমি কই আপনারা তো চিনলাম না ভাই, কয় তুমি আমাকে চেনার দরকার নাই, আমার সাথে চলো। পরে গেলাম, আমার আবার স্মোক করার অভ্যাস আছে কম। তো আমি বললাম যে আচ্ছা ভাই একটা সিগারেট ধরো। পরে আমি ধরানোর কথা যখন ম্যাচটা বাইর করলাম তখন দেখলাম যে উনি নাই।
তা আমি আরো ভয় পেয়ে গেছি। আশ্চর্য ব্যাপার, হঠাৎ করে আপনার পাশ থেকে নাই হয়ে হঠাৎ করে আমার পাশ থেকে নাই। আমি জাস্ট ম্যাচটা পকেট থেকে বের করছি, দেখি নাই। তা আমি আরো ভয় পেয়ে গেছি। তো আরো ভয় পাওয়ার পরে আমি এখন কি করবো, এখন আমি দিছি দূর। মানে যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে আমি সহজে এখন ভয় পাই না, কিন্তু সেদিন ভয় পাই গেছি। আচ্ছা। কারণ তখন রাত্রে 2টা-2:30 বাজে গেছে। আমি ফোন দিতেছি, ওনাদের ফোনও ধরতেছে না। বল আমি ঠিক যেখানে আসছিলাম, ওই যে কালী মন্দির যেখানে নামিয়ে দিয়ে গেছিল আপনাকে, ওইখানে আবার আসছে। ওই জায়গাটা এমন একটা প্লেস যে ওইখানে মানে মেইন রোডের কাছাকাছি আর কি। আচ্ছা। তো ওইখানে দেখা যায় রাত্রে দু একটা গাড়ি চলে। হঠাৎ করে দেখলাম একটা সেনজি আসলো। সেনজি আসার পর আমার মানে গ্রাম সাইডটা একটু ঠান্ডা লাগে, তো আমার ঘাম পড়তেছে। আচ্ছা। পরে আমাকে সিএনজি ড্রাইভার জিজ্ঞেস করতেছে, ভাই কই যাবেন? আমি বলি, ভাই আমি তো আসলে এখানে চিনি না তেমন, তবে আমি আসছিলাম আমার মামার বাসায়। আপনার মামার বাসা কোথায়? তারপরে আমি যখন বললাম অ্যাড্রেসটা, যে এই অ্যাড্রেস, তখন সে বললো যে এটা তো এখানে না, এটা তো আপনি আরো সামনে ফালায় আসছে। এখানে আপনি এত রাত্রে কি করেন? এই জায়গাটা তো ভালো নাই, কালী মন্দির, এখানে কালী সাধন হয়, তো আপনি উঠেন। তা আমিও ওনারা বিলিভ করতে পারতেছি না। ওনারা বিলিভ করতে, হ্যাঁ আমি তো খুবই স্বাভাবিক। তো তারপরও যাই হোক, এখন কি করে উঠছি। পরে দেখলাম যে উনি আমাকে একটু সামনে, আমি যেখানে ছিলাম ওই স্টপেজ থেকে আরেকটু সামনে, ওইখানে নামাই দিল। আচ্ছা। পরে বললো যে এই স্টপেজটা এখানে। তারপর আমি চিনতে পারতেছি না, অনেক আগে গেছিলাম তো, 2-3 বছর আগে। তার উপরে আপনার সাথে বেশ কিছু বাজে ঘটনা ঘটে গেছে এর মধ্যে, এই কারণে আরো বেশি নার্ভাস ফিল করতেছি। তো ওই জায়গাটাও মানে ছিল হচ্ছে বালি দিয়ে প্লট ভরাট করলে যেমন হয় না, ওই প্লেসটা ছিল। আচ্ছা। তো পরে আমি হাঁটতেছি, তো এমন সময় দেখি যে মানে অন্ধকার, তো আবার কুয়াশা টুয়াশা হালকা। হ্যাঁ, এটা কিন্তু বেশি দিন হয়নি ঘটনা। আচ্ছা আচ্ছা। আমি গেলাম সামনে, তো সামনে যে দেখতেছি বাড়ি আর চিনতেছি না। পরে ফোন দিই, দিয়ে ফোন এখন বাজতেছে, রিং বাজতেছে। তো পরে যখন ফোনটা রিসিভ করছে, তখন পরে আমার ছোট মামা আসছে, যে তুই কই আসছিস? আমি কই এরকম এরকম, আমি এই জায়গায় আসছি। পরে আসছে, পরে ওনারা আমার বলতেছে তুই কই গেছিলাম? আমি আমার সেই কালী মন্দিরের সামনে নামাই দিচ্ছে। পরে তো ওনারা খুব চিল্লাচিল্লি করছে যে তুই আসছস, তুই ফোন দিস, আমি তোর বলে দিস না এই জায়গায় নামবি। আমি ড্রাইভার তো আমার এখানে নিয়ে গেছে, আমার কি করে। পরে রাত্রে আর কিছু হয়নি, পরে রাত্রে ঘুমিয়ে গেছে। তেমন এটা হচ্ছে আসলে ভয়ঙ্কর একটা ঘটনা। আসলেই তাই, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। আপনি দ্বিতীয়তে যে স্টোরিটা আমাদের সাথে শেয়ার করলেন, যেখানে আপনি পানিতে ডুবে যেতে নিচ্ছিলেন, তাই না? সেই সময় কিন্তু কেউ একজন আপনাকে টেনে নিয়ে যেতে চাচ্ছিল, যে কারণে পরবর্তীতে আপনার পায়ে ব্যথা হয়। কিন্তু এবার যখন আপনি নদীর কাছাকাছি চলে যাচ্ছিলেন, নিজের অজান্তেই হেঁটে হেঁটে একদম বর্ডার পর্যন্ত, তখন কিন্তু আবার কেউ একজন এসে আপনাকে বাঁচায়। সে হয়তো আপনি আগুন জ্বালাবেন বলে শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে পারেনি আপনার সাথে, কিন্তু সে আবার আপনাকে বাঁচিয়েছে। এখন আমি বুঝতে পারছি না যে আপনার উপরে যে জিনিসটা ভর করেছে, সেটা কি আপনার ভালো চায় না খারাপ? না, আসলে আমি ব্যাপারটা ভালোভাবে জানছি যে আমার সাথে যে জিনিসটা আছে, ওইটা হচ্ছে যে যেমন পৃথিবীতে কিছু মানুষ থাকে, ওরা দুষ্টামি করতে তাই বেশি ভালো লাগে, শুধু শুধু কারো খোঁচা টোচা দেওয়া। তো এরকম জিনের মধ্যে কিছু লোক আছে যারা আসলে ওদের দুষ্টামি করতে খুব ভালো লাগে। আচ্ছা। তো ওরা আসলে ওরকম বড় কোনো ক্ষতি করে না, তো দেখা গেছে এরকম ক্ষতিগুলা করে, মানে দুষ্টামি যেগুলো আছে, দুষ্টামি বলতে যেমন ভয় দেখায় বেশি আর কি। আচ্ছা। এইগুলা করে। আর নদীর ব্যাপারটা যেটা, নদীর ব্যাপারটা আসলে আমার প্রোটেকশন দেওয়া আছে, এই জন্য আমাকে ক্ষতি করতে চাইলেও নদীর মধ্যে আমাকে ক্ষতি করতে পারে না। আমি যখন ছোটবেলায় নদীতে পড়ে যাই, তখন থেকে আমাকে প্রোটেকশনটা অন্যরকম ভাবে দেওয়া হয়েছে, হ্যাঁ আধ্যাত্মিক ভাবে। এই জন্য আসলে আমি নদীর মাঝে গেলেও দেখা গেছে কোন রকম ভাবে বেঁচে আসতে পারি। তো এটা আসলে আমার মা যতদিন বেঁচে আছে অতদিন হয়তো বা হইতে পারে। তো আমার মা মারা যাওয়ার পর কি হয় সেটা আমি জানি না। এই নদীর যে আমি ডুবে যাই, যেরকম 3-4 বার অলরেডি হয়ে গেছে। আচ্ছা। তো এটা আমার মা আসলে আমাকে কন্ট্রোল করছে বা আমাকে প্রোটেকশন দিচ্ছে আর কি। আচ্ছা। যে কোনো ভাবে হোক উনি দিচ্ছে। তো এই ছিল আসলে আমার ঘটনা। ওকে, আমরা অদ্ভুত কিছু ব্যাপার শুনলাম। আমি ঠিক ভয়ঙ্কর বলবো না, বাট আপনার জন্য মহা ভয়ঙ্কর। বাট শুনতে হয়তো সবার কাছে অতটা ভয়ঙ্কর না লাগলেও জাস্ট এতটুকু ফিলিংসই যথেষ্ট যে আপনার ভেতরে কেউ একজন আপনার মনে হয় আছে। আচ্ছা, এই মুহূর্তে সজল ভাই আপনার ফিলিংসটা কেমন সেই পজিশনটার ব্যাপারে, সেই ভরের ব্যাপারে? এই মুহূর্তে আসলে আমার কাছে মনে হচ্ছে যে এখন কেউ নাই। এখন কেউ নাই, কারণ আমার যখন থাকে তখন আমি বুঝতে পারি। আচ্ছা, ফার্স্ট সিম্পটম কি থাকে? ফার্স্ট সিম্পটম থাকে হচ্ছে যে আসলে আমি বুঝতে পারি, কিভাবে বুঝতে পারি সেটা জানি না, একটা অনুভূতি হচ্ছে যে আমার পাশে যদি কেউ থাকে, তা মনে হয় যে আমার কানে আমি শব্দ পাচ্ছি, যেমন নিঃশ্বাসগুলো আমি শব্দ পাই, নিঃশ্বাস। তারপর দেখা যাচ্ছে আমি যখন একা হাঁটি, তখন আসলে বুঝতে পারি যে আমার সাথে কেউ হাঁটতেছে। অন্যকে বুঝতে পারবো কিন্তু আমি বুঝতে পারবো। এখানে জায়গাটা তো খুব নিরিবিলি, হন্টেড একটা প্লেস। তো আসলে এই হন্টেড প্লেসে মনে হচ্ছে নাই, কারণটা হচ্ছে যে আমি শুক্রবার দিন যে হুজুরের কাছে গিয়েছিলাম, তো তিনি আমাকে কিছু প্রোটেকশন দিচ্ছে। তো এই জন্য আসলে হয়তো বা আমাকে সপ্তাহখানিক বা 15 দিন যাবত আমার কাছে আসবে না বা ডিস্টার্ব করবে না। আচ্ছা।
এরপরে যদি প্রোটেকশনটা চলে যায় তখন আবার ডিস্টার্ব করবে হয়তো। সজল ভাই, অনেকক্ষণ আপনার কথোপকথন, আপনার ঘটনা কিছু শুনলাম। আরো কোনো ভাইটাল ঘটনা যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান? আছে আরেকটা, এটা অনেকদিন আগে, যে এটা হচ্ছে আপনার পুরন ঢাকায় লালবাগ এলাকায় একটা স্টোরি। তো এটা ছিল হিন্দু বাড়ি। তো আমার এক ফ্রেন্ড থাকতো ওই বাড়িতে। বলে রাখা ভালো যে ওরা 2 ভাই ছিল, একটা ভাই অনেক আগে মারা গেছে। তো ওই ভাইয়ের সাথে ভালো একটা জিন ছিল। তো দেখা গেছে ওদের বাড়িটা ছিল অনেক পুরনো বাড়ি। তো বাড়িটার উপরে ছিল একটা ছাদ। অনেক বাড়ি দেখা যায় পুরন ঢাকার উপর দিয়ে মানে মাটি নিচ দিয়ে গাছ থাকে, ওই গাছগুলো ছাদ ভেদ করে ছাদের উপর উঠে। হ্যাঁ, তো অনেকে গাছ কাটতে চায় না যেহেতু পুরন গাছ। তো মানে সেদিন আমি ফোন দিছিলাম আমার বন্ধুকে যে কোথায় আছিস। ও বললো যে আমি ছাদের উপর আছি। মানে গেলাম ওর বাসায়, গিয়ে ছাদ দিয়ে বসলাম আমরা দুজনে। ওদের ছাদটা ছিল অ্যাডজাস্ট করা, মানে একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি অ্যাডজাস্ট করা ছাদ। 2 তলা বাড়ি, তো মানে এক ছাদে থেকে আরেক ছাদে যাওয়া যায়। মানে আমরা বসে আছি, বসে আমরা এফবিতে মানে চেক করতেছিলাম। দেখলাম যে আমাদের পিছনে ছিল একটা নারিকেল গাছ। কিছুক্ষণ পর দেখলাম যে আমার ডান পাশ থেকে বাম পাশে কেউ একজন দৌড় দিচ্ছে। ইটস 100% বি শিওর, কারণ হচ্ছে একটা মানুষ যখন ছাদের উপর দৌড়ায় তখন তার পায়ের শব্দ হয় অবশ্যই। হ্যাঁ, তো তখন দেখা গেছে যে দৌড় দিচ্ছে। আমি চিন্তা করলাম, তাকাইছি পিছনে, তাকানোর পর আবার এফবিতে মনোযোগ দিলাম। একটু পর আবার দেখা গেছে বাম পাশ থেকে আবার ডান পাশে। তো এরকম 2-3 বার হয়েছে। হওয়ার পর দেখলাম যে গাছের উপর থেকে কিছু একটা ফাল দিল। ফাল দেওয়ার পর আমি পিছনে তাকাইলাম, তাকানোর পর দেখি কিছু নাই। তো এরপর ও আমারে মানে আমার বন্ধুরা তো অনেকদিন যাবতীয় বাড়িতে থাকে, তো মোটামুটি জানে ব্যাপারগুলো, আমার তখন শেয়ার করে নাই। তো দেখা গেছে যে একটু পরে ও আমারে বলতেছে যে আয় কিছু করে ছবি তুলি, মানে আমারে ভোলা রাখার জন্য। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ওর মোবাইলটা ছিল সাইবার শট। তো সাইবার শটের ছবিগুলো একটু ভালোই উঠে। তো ও আমার ছবি তুলতেছে, আসলে আমার ছবি উঠতেছে না, কিন্তু আমি ওর ছবি তুলতেছি, ওর ছবি উঠতেছে। মানে আপনার ছবি উঠতেছে না? মানে আমার ছবি, মানে আমি তো ছিলাম নারিকেল গাছটার বরাবর, আমার পিছনে ছিল নারিকেল গাছটা, আর ও ছিল আমার অপোজিট। তো আমি ওর ছবি তুলতেছি, ওর ছবি উঠতেছে, কিন্তু ও আমার ছবি যখন ও উঠাইতে চাচ্ছে আমার ছবি উঠতেছে না। কি দেখা যাচ্ছে ডিসপ্লেতে আপনার ছবি? ডিসপ্লে দেখা যাচ্ছে জাস্ট একটা ব্ল্যাক একটা শেডো, জাস্ট ব্ল্যাক জায়গায়। হ্যাঁ, আমার জায়গায় ব্ল্যাক শেডো। সেই ছবিগুলো কি আছে? ছবিগুলো না, এটা তো 4-5 বছর আগের স্টোরি, তো এটা এখন নাই আসলে। আমি তখন আসলে আপনাদের ডর অনুষ্ঠান শুরু হয়নি না। হ্যাঁ, তো তারপর এরকম হয়েছিল। তারপর দেখা গেছে আমার ছবি উঠতেছে না, একবার না পরপর 10 বার ট্রাই করছে। আমি দেখতো আবার তুলতো, কিন্তু পরপর দেখা গেছে আমি ওর ছবিগুলা টানা অনেকবার তুলছি এবং প্রতিবারই হয়েছে। এবং ওর ছবিগুলা এফবিতে ডাউনলোডও করা হয়েছে। যে একটু পর হইলো যে হঠাৎ করে একটা ইটের অর্ধেক হঠাৎ করে কাছ থেকে পড়লো, ঠিক নিয়ে আমার পেছন সাইড পড়লো। আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি। তো বুঝতে পারছি, দেখলাম ওর মোটিভেশন হঠাৎ করে এমন চেঞ্জ হয়ে গেছে যে দেখলাম ওর চোখ লাল হয়ে গেছে, টোটালি লাল। আমি আরো গেলাম ভয় পাই। ঠিক আছে, এখন ও আমার পেছনে এমন ভাবে তাকায় রয়েছে যে আসলে আমি বুঝতেছি না আমি কি করবো। আমি কি দৌড় দিব না ছাদ থেকে লাফ দিব সেটা বুঝতেছি। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আরো একটি বিরতির সময় হয়ে গেল। ফিরে আসবো ঠিক রাত 12টা বাজার সঙ্গে সঙ্গেই। রাত 12টা মানেই ডরের জন্য মোক্ষম সময়। রেসিপিটা আরো একবার মনে করিয়ে দিব। আপনারা শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর। আমার ছবি উঠতেছে না, হঠাৎ করে একটা ইটের অর্ধেক হঠাৎ করে তাল গাছ থেকে পড়লো, ঠিক মানে আমার পেছন সাইড। পেছন সাইড পড়লো। আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি। ও তো বুঝতে পারছে, দেখলাম ওর মোটিভেশন হঠাৎ করে এমন চেঞ্জ হয়ে গেছে যে দেখলাম ওর চোখ লাল হয়ে গেছে। আমি আরো গেলাম ভয় পাই। ও আমার পেছনে এমন ভাবে তাকায় রয়েছে যে আসলে আমি বুঝতেছি না আমি কি করবো। আমি কি দৌড় দিব না ছাদ থেকে লাফ দিব সেটা বুঝতেছি। তো পরে ও দেখলাম যে কার সাথে হঠাৎ করে বলতেছে যে তুই মানুষ চিনোস না, হঠাৎ করে বলতেছে তুই মানুষ চিনোস না, ও আমার সাথে আসে দেখছস। পরে আমি ওরে জিজ্ঞেস করতেছি চোপ তুই চোপ, কথা কম কবি, এইভাবে সেম স্টাইল। মানে ওর ভাইয়ের সাথে যে জিনিসটা ছিল এটা ওর সাথে চলে আসছে। তো ওর ভাই যখন মারা গেছে তখন ওর ভাইয়ের জিনিসটা ওর সাথে চলে আসছে। তো কোনো বিপদ আপদ হইলে ওই জিনিসটা চলে আসে, জিনিসটা ভালো। তো তখন যে দেখা গেছে ওর সাথে তর্কাতর্কি হইতেছে। তো ওর কথাটা আমি শুনতেছি, কিন্তু ওইটার কথা আমি শুনতেছি না। আচ্ছা, তর্কাতর্কিটা হচ্ছে কার সাথে? তর্কাতর্কিটা হচ্ছে যে নারিকেল গাছের মধ্যে যে জিনিসটা আমাদের
আচ্ছা ডিস্টার্ব করতেছে। ওর সাথে ওর রিলেশনটা ভালো, আচ্ছা মানে ওদের বাসা যেটা আছে, বাট তার বাসায় যে জিনিসটা থাকে সেই জিনিসটা আপনাকে পছন্দ করতে পারে না, আমাকে কোনো কারণে? পছন্দ করতে পারে না। তাছাড়া অপরিচিত মানুষ ওদের ছাদে কেউ যায়ও না। আচ্ছা, আর আচ্ছা। ওই মানে যে জিনিসটা আছে ওদের বাড়িতে সেই জিনিসটা এটা পছন্দ করে না। হ্যাঁ, কারণ অপরিচিত মানুষ ছাদে আসবে, আর ও তো অনেক আগে থেকে সেট এই বাড়িতে, তো ওর আসলে প্রবলেম হয় না, ওর সাথে রিলেশনটা ভালো। তো পরে ও বললো আচ্ছা ঠিক আছে চল নিচে চল। পরে নিচে চলে আসলাম। পরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি। পরে বললো যে এটা হচ্ছে দিদি। আমি দিদি কিসের দিদি? কয় এটা আজ থেকে অনেক বছর আগে উনি এখানেই থাকতো। উনি আসলে দিদি বলতো নাকি দিদি ডাকা হয়। হ্যাঁ, দিদি ডাকা হয় এই কারণে যে উনি যখন কালী পূজা হতো বা এটা ছিল হিন্দু, তখন পূজা হতো এখানে। আচ্ছা। তো পূজার মধ্যে একটা মহিলা উনি পূজার পুরো ভাতটা নিত আর কি। Okay. যে সকালবেলা থেকে শুরু করে রাতটা পর্যন্ত উনি শুধু পূজাই ছিল ওনার কাজ। উনি হঠাৎ করে যে কোনো একটা কারণে মারা যায়। যখন মারা যায় তখন থেকে আসলে ওই দিদিটাকে পুরোনো ওই বাড়ির সবাই দেখে। ওনার মৃত্যুটা কি অলৌকিক ছিল? ওনার মৃত্যুটা হঠাৎ করে হয়েছে, কিন্তু কেউ জানে না কিভাবে আচ্ছা, হয়েছে। আচ্ছা। ওনার লাশটাও খুঁজে পাওয়া যায় না। তারপরে সেই ছাদ থেকে আপনারা দুজন কি সেফলি বের হয়ে আসলেন? হ্যাঁ, সেফলি বের হয়ে আসছি, কিন্তু আমি সেফলি বের হয়ে ওই আসছি। কথোপকথন তো শেষ হলো না, তারপরে কি বললো? ওই কথা মানে ও বলতেছিল যে তুই কি ওরে চিনোস না, ও আমার সাথে আসছে, আচ্ছা আমার সাথে আসছে আমার বন্ধু। তো আমি বলছি, আমি ওর কথাগুলো শুনতেছি, যা চলে যা। হ্যাঁ, এইরকম আর কি কথা হতে হয়েছে। এটা রিয়েল, মানে ও যে ওর সাথে কথা বলছে আর ওর চোখ যে লাল হয়েছে। সামনে এই তো হলো ঘটনা। হ্যাঁ, আমার সামনে, টোটালি আমার সামনে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ছবি তো হচ্ছে না, আমার পিছনে ও ছিল বলেই মানে আমার ছবিগুলো তুলে দিতেছে না, কারণ ও চাচ্ছে না যে আমার ছবিটা তুলুক। হ্যাঁ, আর আমার ছবি তোলা মানে ওই নাইকেল গাছটা আমার ছবি একসাথে চলে আসবে। বুঝতে পেরেছি। যাই হোক, 12 বছর ধরে যেহেতু আপনি ভুগছেন টোটাল ব্যাপারটা, তার মানে প্রচুর প্রচুর এমন ঘটনা আছে যেগুলো আপনার সাথে ঘটেছে। আমার সাথে এরকম অজস্র ঘটনা আছে, এগুলো প্র্যাকটিক্যালি ঘুরতেছে। তো ভয় একটাই লাগে ঘুমানোর সময়, কারণ ঘুমের মধ্যে ডিস্টার্ব করাটা আসলে এটা টাফ। দেখা যাচ্ছে মানসিক ভাবে খুব আঘাত দেয়। আঘাত দেয় আর কি। যেমন ওর এমনিতে কোনো ক্ষতি টুতি করে না, যেমন ঘুমাচ্ছি আমার খাতা ধরে টান দিছে, হঠাৎ করে আমার ফ্যানের উপর থেকে যে চমকি আছে না, চমকি পড়তেছে আমার গায়ে। আচ্ছা আচ্ছা, এই আমার জড়ি। হ্যাঁ, জড়ি। এই যেমন কালকে আমার বাসায় কেউ ছিল না, কালকে আমি ডোরটা খুলছি, তো দেখা গেছে আমি ফ্যানটা ছাড়ছি, ফ্যানটা ছাড়ার পরে দেখি এতগুলা জড়ি আমার উপরে পড়ছে। আমি জানি না এই জড়ি কোথা থেকে আসছে। আসলে কি বলবো, যে আপনার সাথে যেটা শুরু করেছিলাম বলতে, যে 12 বছর ধরে যেহেতু ঘটছে আপনার সাথে বিভিন্ন ঘটনা, তো আমরা কখনোই এক পর্বে শেষ করতে পারবো না আপনার সাথে যা যা ঘটেছে। ডট টিম সবসময়ই আপনাকে চোখে চোখে রাখবে আমি বলবো, এবং আপনিও ডট টিমকে চোখে চোখে রাখবেন। এবং যদি আরো কোনো ভাইটাল ঘটনা ঘটে, পজিশনটা যদি আপনার উপর থেকে চলেও যায় সম্পূর্ণভাবে, আশা করি অবশ্যই ডট টিমের সাথে আপনি কানেক্ট করবেন। হ্যাঁ, সেটাই। তবে আমার সাথে আমার মনে হয় না যে জিনিসটা তো সহজে যাবে, যেহেতু 12 বছর তো আসলে আগের চেয়ে ওর মানে অ্যাক্টিভিটিটা কমছে প্রচন্ড। এমন দিন গেছে আমি দুপুরে ঘুমাইছি, দুপুর বেলায় দেখা গেছে যে আমি খাট থেকে পড়ে গেছি। আচ্ছা, দিনে দুপুরে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা অনেক আগে ঘটছিল, এটা ছোট্ট একটা ঘটনা, এটা বলি। এই ব্যাপারটা হচ্ছে যে আমি একদিন সকালবেলা ঘুম থেকে উঠছি, আচ্ছা, ওঠার পর দেখি যে এটা মনসম্মত ভালো একটা জিনিস ছিল। মানে আমি ঘুম থেকে ওঠার পর আমি বাম থেকে ডান দিকে আসছি, দেখি একটা দাড়িওয়ালা লোক আমার পাশে ঘুমায় আছে। আচ্ছা, মানে ঘুমায় আছে বলতে উনি জাগা অবস্থা আপনার পাশে শুয়ে আছে? আমার পাশে শুয়ে আছে। কখন দেখেছেন, কয়টার সময়? এটা দেখছি মেবি না কারেন্টলি 9টার দিকে দেখছি, সকাল 9টা বাজে। তখন আমার রুমে কেউ ছিল না। তো আপনি তখন মাত্র ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে যেমন মানুষ একটু মোড়ামুড়ি করে না, যে বাম পাশ থেকে ডান পাশ, তো এই পজিশনে এসে দেখি যে লোকটা আমার পাশে ঘুমায় আছে। চেহারা দেখে মনে হচ্ছিল যে লোকটা একটু চিন্তিত, এমন একটা মোটিভেশন ছিল লোকটা। তো এরকম ছিল। সেই খাটেই ওই দিন রাত্রে আবার এসে ঘুমিয়েছেন? এটা তো যখন ছিল আমার মানে খাট, মানে যখন আমি খাটের মধ্যে ঘুমাইতাম তখনকার ঘটনা। তো মানে এরপর আমি আমার খাটে ঘুমানো অভ্যাস চেঞ্জ করে দিছি, ফ্লোরিং করে ঘুমাইতাম। ফ্লোরিং করে ঘুমাইলে একটা জিনিস, মানে ঘুমানোর মধ্যে একটা কমফোর্ট ফিল করতাম, আর ডিস্টার্বটা করতে ছিল ওরকম করতে পারতাম না। হয় অনেক সময় এরকম, হয়তো বা প্লেস চেঞ্জ করলে হয়তো যে আপনাকে পজেস করেছে তার জন্যই একটু কষ্ট হয়ে যায় আপনার সাথে কোন রকম কোন এফেক্ট ফালানো বা কোনো দুষ্টুমি করা। যাই হোক, অনেক সময় ধরে অনেকগুলো গল্প শুনলাম আপনার কাছ থেকে, এবং পরে আবারও শুনবো সজল ভাই। তবে আপনি যেটা বলেছেন যে আমাদের আরো অনেক অতিথি আছে, আমরা এখন তাদের কাছে চলে যাই, তাদের কিছু স্টোরি শুনি। থ্যাংক ইউ সজল ভাই আমাদের সাথে জয়েন করার জন্য। ধন্যবাদ।
ওকে, এতক্ষণ তো সজলের ঘটনা শোনা হয়ে গেল। পজেসড একজন মানুষের ঘটনা আমরা এই প্রথম মনে হয় ডরে প্রচার করতে পারলাম। Right. অ্যাকর্ডিং টু হিম আমরা ওইরকম কোনো প্রুফ পাইনি, আমরা বলবো না নিজে থেকে যে হ্যাঁ অবশ্যই সজল ভাই পজেসড, বাট হ্যাঁ ওনার সাথে কিছু ঘটনা ঘটেছে যেগুলোতে মনে হয় হলেও হতে পারে আর কি। ওকে, যাই হোক, এই আড্ডার মধ্যে সুমন আর রেহানের সাথে আরো বেশ কয়েকজন মানুষ আছে, তার মধ্যে একজনের সাথে অলরেডি আপনারা পরিচিত হয়ে গেছেন, তার ঘটনা শুনে ফেলেছেন। এখন আরো একজন আছে যার ঘটনা আমরা শুনতে যাচ্ছি। ফার্স্ট অফ অল তার পরিচয়টা একটু নিয়ে নেই। ভাই আপনার নাম? আমার নাম সানি। কি করছেন এখন? এখন ইউনিভার্সিটিতে আছি, আইইউবিতে ইঞ্জিনিয়ারিং করছি। আচ্ছা, সো তাহলে আমরা সরাসরি ঘটনার দিকেই চলে যাই। অফকোর্স আমরা ঘটনার দিকেই যাবো। যাওয়ার আগে জাস্ট একটা জিনিস জানতে চাই, ডু ইউ বিলিভ ইন সুপারন্যাচুরাল অর প্যারানর্মাল থিংস? আই নেভার বিলিভড ইট। আমি কখনোই এই জিনিসটা মানতাম না, যেহেতু কখনো রাতে আমি ভয় পাইনি, কখনোই না। আমার সাথে যখন একবার আমি এনকাউন্টার করি আর কি, আচ্ছা, তখন থেকে অ্যাকচুয়ালি বিলিভটা আমার ভিতরে চলে আসে। অ্যাকচুয়ালি তখন তো বিলিভ না করার উপায় নাই, যখন না কোনো না একটা করে আর কিছু- উপায় নেই, কারণ এখন দেখেছি, নিজের চোখে দেখেছি। আচ্ছা, এই আর কি। ওকে, তাহলে আমরা আপনার এক্সপিরিয়েন্সটা ধীরে ধীরে একটু শুনতে থাকি। দেখি অনেকেই এবিসি রেডিও টিউন করেছে, Right. ডর শুনছে, যাদের মধ্যে হয়তো অনেকে অনেক কিছু শুনে হাসছে, বিলিভ নেই, হয়তো বা আপনার ঘটনা শুনলে তাদের চিন্তা ভাবনাটা বদলে যেতেও পারে। যদিও আমরা চাই না কারো চিন্তা ভাবনা বদলানোর জন্য এই অনুষ্ঠানটা না। রাইট, Okay, কখনোই না। তাহলে আমরা শুরু করি। প্রথম থেকে আপনি কোনটা শেয়ার করতে চান? আমি যেটা এনকাউন্টার করেছি সেটা এখন না বলি, আমি শেষের জন্য রেখে দিলাম। আচ্ছা। কিন্তু প্রথম আমি যেটা বলতে চাচ্ছি, যেটা আমার আপন ভাই নিজে ফেস করেছে আর কি। আচ্ছা, ও এখন লন্ডনে আছে, পড়ালেখা করছে ওখানে। তো ও যখন প্রথম লন্ডনে যায়, সেখানে প্রথম যে বাসাটা নেয়, ওই বাসাতে সবসময় ওর আগে থেকে ফ্রেন্ডরা ছিল যারা বলছে যে হ্যাঁ এই বাসাটাই চুজ করা যায়, তো সবাই মিলে উঠে ওই বাসায়। তো ওরা কিছুই জানতো না, এবং বাসাটা খুব কম ভাড়ায় পেল, মানে যেটা ভাড়া হওয়া উচিত, Unusual. যেখানে উইকলি অনেক ভাড়া হয়, সেখানে অনেক কম ভাড়াতে পেয়ে গেল। তারা খুব খুশি হয়ে উঠে। তো সুপারন্যাচুরাল থিংস কখনোই ওদের সাথে ওই সময় কিছুই হয়নি। আচ্ছা, বাট অন ওয়ান ফাইন ডে যেটা হলো যে সন্ধ্যা দিকে ব্যাপার, রাতও না তেমন একটা, সন্ধ্যার দিকের ব্যাপার। তো ওরা যেমন ডাইনিং টেবিলের দিকে বসে খাচ্ছে, এরকম একটা কথাবার্তা বলছে। তো এর মধ্যেই গেট থেকে ওর একজন ফ্রেন্ড বাসায় ঢুকার সাথে সাথে তো পিছন দিকে, মানে সবাই বুঝতে পারে, সবার ভিতরেই একটা আছে যে ওর পিছন দিকে একটি ছায়া, যেটা ওর সাথে মুভ করছে না, মুভ করছে বাট ওর সাথে না। দ্যাট মিনস এটা ওর ছায়া না, ছায়া না, right. ওর পেছনে। ওর পেছনে। তো সবাই দেখেও হয় না যে আচ্ছা হতে পারে অন্য কিছু, প্রথমে বিলিভ আসলো না যে হতে পারে অন্য কিছু, কিছু একটা দেখেছে। এটা অ্যাকচুয়ালি পরে তারা বুঝতে পারে যে না, তারা আসলেই রাইট ছিল, দেয়ার ইজ সামথিং ব্যাড অ্যাবাউট ইট। তো এটা একটা এনকাউন্টার যে আছে ছায়া দেখছে, যেটা ওর সাথে মুভ করছে না। তো এরকম করেই আরো কিছুদিন যাওয়ার পর ওদের একটা রুম, যেটা চাবি অ্যাকচুয়ালি তাদের কাছে নেই। সো সবাইকে বলা আছে যে এই রুমটা লক যাতে না করা হয়। আচ্ছা, কারণ বারবার আমরা বাড়িওয়ালার কাছ থেকে গিয়ে চাবি আনতে হলে ওরা ইরিটেট হয়। তো এই কারণে কিন্তু প্রতিদিনই কেউ না কেউ একজন রুমটা লক করে। তো এই নিয়ে অনেক চিল্লাচিল্লি, যে কতবার মানা করা হয়েছে যে Right. কেন লক করছিস। একটা ছেলে যেটা তাদের ফ্রেন্ড অল টাইম সেই ভুলটাই করতো। তো একদিন সেম ভাবে লক হওয়ার পর জিনিসটা এক্সেস হয়ে গেল। ভাইয়া অনেক চিল্লাচিল্লি করলো যে আশ্চর্য ব্যাপার, কতবার বললাম এই জিনিসটা। তো ওই তখন ভাইয়ার ফ্রেন্ড মানে একদম কসম কেটে বললো যে আমি এবার পুরোপুরি মনে আছে যে আমি আজকে বন্ধ করিনি, এবং কেউ বন্ধ করেনি, বারবার এইটাই, আমিও বন্ধ করিনি, কেউ বন্ধ করেনি। তো এটা নিয়ে একটা যে কিভাবে বন্ধ হলো। আচ্ছা ঠিক আছে, ওটা ভাইয়ারই রুম আর কি। ওই রুমে ভাইয়া এবং ভাইয়ার একটা ফ্রেন্ড, দুইজন ফ্রেন্ডই থাকে। আচ্ছা। তো এরকম হঠাৎ করে মাঝে মাঝে ভাইয়ার অন্যান্য ফ্রেন্ডরা বলতো যে আচ্ছা রনি, তুই রাত্রেবেলা কিচেনের দিকে গেছিলি? তো ভাইয়া বলে না, আমি তো রাতে ঘুমের মধ্যেই ছিলাম, কোনো কিচেনে যাইনি। বলে যে না, আমি তো দেখলাম কাকে জানি করিডোর দিয়ে হেঁটে গেল, রুমের যে পাশে যে করিডোর আছে করিডোর দিয়ে হেঁটে গেল। আচ্ছা, না আমরা যাইনি। এরকম অনেকজনকে জিজ্ঞেস করো, কেউই রাতে উঠেনি। কিন্তু এই জিনিসটা অনেকজনই এনকাউন্টার করে যে কেউ না কেউ হেঁটে গেছে। আবার অনেকেই দেখেছে, এটা অনেকেই, সবাই এক একজনের উপর পয়েন্ট করছে যে হয়তো ও গিয়েছে, নাহলে ও গিয়েছে, কিন্তু কেউই যায়নি। পরে বোঝা যায় যে কেউই যায়নি, কিন্তু ওখান দিয়ে কাউকে না কাউকে পাস করতে দেখা যায়। আচ্ছা। আর একটা টাইমে এমন কিছুই হলো যেটার কারণে বাসাটা ছাড়তেই হলো তাদের। এরকম ছোট ছোট ঘটনা থেকে এক লাস্ট একটা বড় ঘটনা What ঘটে। was that? এবং সেটা আমার ভাইয়ের সাথে এবং আমার ভাইয়ের বন্ধু যে রুমে, যে রুমটা লক হয়ে যেত ওই রুমে। সেই রুমে আচ্ছা, ওয়ান
নাইট এমন ঘুমাচ্ছে, হঠাৎ করে ভাইয়ার চোখ মানে আপনা আপনি কোনো স্বপ্ন দেখে না, কিছু না, জাস্ট ঘুমটা ভেঙে গেল। তো চোখটা খুলেই দেখতে পেলো যে একটা ছেলে জাস্ট বেডের এন্ডে একটু ফাঁকা জায়গা, তারপর যে ওয়ালের ওখানে হাঁটু গেড়ে মাথাটা নিচু করে, হাতের মধ্যে মাথাটা নিচু করে হাঁটু গেড়ে বসে আছে একটা ছেলে, বাচ্চা ছেলে, নিয়ারলি 10-11 বছর। আচ্ছা, এটা তো মানে ছিল ভাইয়ার জন্য একটা একদম শিওরে ওঠার মতো যে এটা কি। তো ভাইয়া ওই মুহূর্তে কি করবে না বুঝতে পেরে পাশের যে ওর যে ফ্রেন্ড শুয়ে আছে, আস্তে করে মানে কম্বলের নিচ থেকে হাতটা দিয়ে ওর হাতটা ধরে মানে জাগানোর চেষ্টা করবে, এরকম একটা। যেই ভাইয়া ওর হাত ধরলো, ওই ছেলেও ভাইয়ার হাতটা মুট করে ধরে ফেললো, যেটা হলো গিয়ে ও দেখেছে ব্যাপারটা, যেটার কারণে ভাইয়াকে জানান দিল যে হ্যাঁ আমিও দেখছি এই ছেলেটি। তুমি এটা মানে করো না, যে কিছুই করো না, যেভাবে আছো শুয়ে থাকো, কিছু করা লাগবে না, আমিও দেখেছি। তো যেই বলবো যে ভোর হচ্ছে সেই মুহূর্তে ছেলেটি আস্তে করে উঠলো। ভাইয়ার কথা মোতাবেক যেটা বুঝলাম যে ভাইয়ার ছেলেটির ফেসটি কিরকম যে বা কি আছে কিছুই দেখতে পারেনি, কিন্তু জাস্ট দেখলো ছেলেটি যেদিকে ওয়াল আছে, গেট না, যেদিকে ওয়াল আছে ওই দিকে হেঁটে ওয়ালের সাথে মিশে গেল, জাস্ট ভোর টাইমটায় ওয়ালের সাথে মিশে গেল। আচ্ছা, ওই সময়টাতে কতক্ষণ সময়টা ওভাবে আপনার ভাইয়ার হাত ধরে ফেলেছে ওই বাচ্চাটা? I think Suman, you are making a huge mistake. বাচ্চাটা কিন্তু হাত ধরেনি। যেটা হয়েছিল, তারা দুজন একসাথে শুয়েছিল, পাশে যে ফ্রেন্ড ছিল তার ফ্রেন্ডকে জাগাতে গিয়ে সেই ফ্রেন্ডও হাত কপচে ধরে ফেলে যে না নড়িস না, আমিও দেখছি। ও আচ্ছা, আমার মিস্টেক হয়েছে তাহলে। আমি ভেবেছিলাম বাচ্চাটা এসে হাতটা ধরেছে। দেখেন, দুইজন ফ্রেন্ড তখন সমানভাবে একই জিনিস অবজার্ভ করছে। এক্স্যাক্টলি, এবং তার পুরো টাইমটা বোধহয় জেগেই কাটিয়েছে, প্রায় 2 hours মিনিমাম। ভাইয়া যেটা বললো যে মানে আমরা টাইমটা গুনতে তো পারিনি, কারণ যখন এরকম কিছু হয় 5 মিনিট সময়টাও কিন্তু অনেক বড়ই মনে হয়। তো ভাইয়ার কাছে যেটা মনে হয়েছিল যে ভাইয়া বললো যে ঘন্টা খানেক, মানে 1-1.5 ঘন্টা, কিন্তু তার কাছে মনে হচ্ছে যে কখন শেষ হবে, এই সকাল কখন হবে, আমরা কখন উঠতে পারবো, কখন রেহাই পাবো এই জায়গাটাতে। তো যখন ভোর হয় তখন কিন্তু ওয়ালের সাথে মিশে যায়। তো এর পরের যেটা সিচুয়েশন যে সকালবেলা সবাইকে ডেকে তারা তাদের ঘটনাটাই বলে। লন্ডনে যেটা সিস্টেম যে হঠাৎ করেই একটা বাসা খুঁজেও পাওয়া যায় না, যে ছাড়াও যায় না। তো 1 week টাইম নিয়ে সবাই লিভিং রুমে নিচে বিছানা করে সবাই একসাথে ঘুমাতো, পুরো একটা সপ্তাহ একসাথে ঘুমাতো, আর এই 1 সপ্তাহ কোন রকম ওখানে শেষ করে চলে গেছে। কিছু প্লেস আছে যে প্লেস গুলোর সাথে কিছু ঘটনা এভাবে জড়িত। ইউকের লন্ডন সম্বন্ধে কিন্তু আমরা আগে এরকম অনেক ঘটনা শুনেছি। একজন সরাসরি এসে বলেও গেছে, খুব সম্ভবত তার নাম আশরাফুল ছিল। রাইট। তো এরকম কিছু জিনিস আছে না, আসলে বিশ্বাস করা যায় না। আমি কিছুদিন আগে একটা জিনিস জানতে পেরেছি, একটা ঘটনা যেটা শুনে আমি বিশ্বাসই করতে পারি না। সেটা হচ্ছে পিকে মুভিটা নিশ্চয়ই সবার দেখা হয়েছে। ওটার মধ্যে একটা দৃশ্য আছে, মনে আছে তোর, যে আমির খান যখন একটা টানেলের মতো খুব পুরনো আমলের রাতের বেলা ও খুব তার রিমোটটা পাচ্ছে বসে থাকে, অনেকগুলো সিঁড়ি নিচের দিকে এরকম একটা দৃশ্য আছে। ওই জায়গাটা ওটা হচ্ছে নিউ দিল্লিতে আছে, এবং ওটার নাম হচ্ছে আগ্রা সেন কি বৌলি বা এই ধরনের ডাকা হয়। এবং এটাকে নিয়ে অনেক রিউমার আছে, এবং এটাকে একটা হন্টেড প্লেস হিসেবে কাউন্ট করা হয়, যেটা পিকে মুভিতে শুট হওয়ার পর বিষয়টা অনেকটা স্প্রেড হয়ে গেছে। তো অনেকের একটা অ্যাটেনশন গেছে ওদিকে। তো ওইটাই আমি কিছুদিন আগে আমি নেটে ঘাটাঘাটি করতে গিয়ে আমি এই জিনিসটা জানতে পারলাম। এখানে হচ্ছে কয়েকশো বছর আগে এটা তৈরি করা হয়েছে, এবং এটা তৈরি করা হয়তো কি একসময় পানির যে রিজার্ভার তৈরি করার জন্য এই ধরনের জিনিসগুলো বানানো হতো। এবং এখানে খুব সম্ভবত কিছু সুইসাইডের ঘটনাও ঘটেছে। একটা সময় এটা পরিত্যক্ত হয়ে যায়। তারপরে ইন্ডিয়ান কিছু যারা আগারওয়াল কমিউনিটির আছে তারা হচ্ছে এটাকে ডেভেলপ করে, এবং অনেকেই বলে যে এটাকে যখন তারা ভিজিট করতে যায়, ঘুরতে যায়, এক এক সময়ে কিছু অস্তিত্ব অনুভব করতে পারে। এখানে হয়তো রাতের বেলা গেলে দেখা গেছে যে কাউকে না কাউকে হাঁটাহাঁটি করতে দেখা গেছে। আপনারা একটু ইন্টারনেটে দেখতে পারেন, ওটার মানে পুরো দৃশ্যটা একটু অন্যরকম। অনেকগুলো সিঁড়ি উপর থেকে একদম কয়েকশো সিঁড়ি নিচে নেমে গেছে, মানে নিচেরটা অন্ধকার, নিচের গুলো আর দেখা যাচ্ছে না, এরকম হয়ে যায়। তো ওখানে তারা কিছু নাকি অ্যাক্টিভিটিস শুনতে পায়। তো এটা নিয়ে অনেক ধরনের ঘটনা প্রচলিত আছে, কিন্তু মুভিটা দেখার সময় কি একবারের জন্য মনে হয়েছে এরকম একটা প্লেসে এই ধরনের ঘটনা ঘটতে পারে। থিংস হ্যাপেন। আসলে কোথায় কি হবে আমরা তো আগে থেকে বুঝি না, কি আর করা। যাই হোক, সানি যেহেতু আমাদের সাথে আছে, সানির আরো এক্সপিরিয়েন্স আমরা শুনি, তাই না?
ওকে, আপনি যে দিল্লির যে জায়গাটার সম্পর্কে বললেন, এখান থেকে আমি যেটা বলবো যে এরকম আমাদের ঢাকাতে অনেক জায়গা আছে, এরকম অনেক রকম জায়গা আছে যেটা আমি একটা চিনি, নিজে দেখেছি। Really? আমরা ওখানে যাই, এখনো যাই, নিজেই দেখেছি। Okay. সেটা হলো কোন যে এলাকায় সেটা? শান্তিনগর বাজার। শান্তিনগর বাজার থেকে বাজারের গলিতে হাতের ডানে গেলে পাশে একটি আছে Some kind of real estate buildings. রিয়েল এস্টেট বিল্ডিংস আছে। তো ওখানে সেকেন্ড বিল্ডিং যেটাকে বলে 5 তলা। আমরা যখন থেকে আড্ডা দিই ওখানে, ওই বাসাটিতে আসলে কেউ থাকে না, প্রায় 25 থেকে 27 বছর মতো হয়ে গেছে। আচ্ছা। কেউ থাকেই না। তো আমরা মাঝে মাঝেই দেখি যে জানালা বন্ধ, জানালা খোলা, প্রত্যেকটি জানালা খোলা, আবার মাঝে মাঝে একটি জানালা খোলা, আবার সব জানালা বন্ধ। মাঝে মাঝে যারা ওখানে সব সময় থাকে, আমি তো ওখানে আড্ডা দিতে যাই, কিন্তু যারা ওখানেই থাকে ওরা মাঝে মাঝে এটাও এনকাউন্টার করে যে কেউ জানালায় দাঁড়িয়ে আছে, জানালা থেকে বাইরে দেখছে, এরকমও এনকাউন্টার করে। কোনো নির্দিষ্ট স্পেসিফিক সময় আছে না? যে কোনো সময় দেখা যে যায়? কোনো সময়, ইভেন দিনের বেলা। কিন্তু সবাই জানে যে ওই বাড়িটাতে আসলে কেউ থাকে না। না, ওই বাড়িতে 25 থেকে 27 বছর কেউ থাকে না। হ্যাঁ, দেয়ার ইজ এ ট্র্যাজিক স্টোরি বিহাইন্ড ইট। ওখানে একটি ওয়াইফ, তার হাজবেন্ড এবং তার ছেলে মেয়ে যেই থাকুক না কেন, আমি কতটুকু শিওর না, পুড়িয়ে মেরে ফেলেছিল। তো যেটার পর থেকে ওই জায়গাটা সবসময় এরকম হন্টেড। আর ইন্টারেস্টিং যেটা, সেটা হলো গিয়ে যে ওখানে সবসময় কারেন্ট বিল আসছে, এবং মানে মিনিমাম ইউটিলিটি বিলটা না, ইউজ করা হয়েছে কারেন্ট। এমনও তো হতে পারে এটা মিটারের কোনো প্রবলেম বা এই ধরনের? না, অনেকভাবেই বন্ধ করার চেষ্টা করেছে, চেক করার চেষ্টা করেছে যে কি হচ্ছে, কেউ আছে কিনা, বা রাতের বেলা কেউ গিয়ে ঢুকে কিনা। না, কেউই নেই। মিটার টিটার যা আছে সবকিছুই ওখানেই আছে, ঠিক মতোই আছে, কিন্তু বিল আসছে। দ্যাট মিন্স এটা হচ্ছে কোনো মিস্টেকেনলি হচ্ছে না, এখানে কেউ আছে, কোনো মানে কেউ আছে, ইউজ করছে, কারেন্ট বিল আসছে, পানির বিল আসছে। ইভেন যারা 4 তলায় থাকে তারা শিলপাটার আওয়াজ, কেউ দৌড়াচ্ছে আওয়াজ, মানে উপরে তো বোঝা যায় যে দৌড়াচ্ছে, কেউ থাকলে আওয়াজ শুনছে, সেম আওয়াজ শুনে। কিন্তু হ্যাঁ, কখনো আজ পর্যন্ত কারো ক্ষতি হয়নি বা কারো ক্ষতি করার চেষ্টাও করেনি, কিন্তু এই জিনিসটা এখন পর্যন্ত ওখানেই আছে, এইভাবেই হচ্ছে, এইভাবেই চলছে এখন। ইন্টারেস্টিং, চিন্তা করা যায়। মোটামুটি ঢাকার প্রাণ কেন্দ্র শান্তিনগরে বেইলি রোডে তো আড্ডা দিতে সবাই আসে। অনেক জায়গায় তো আমরা গিয়েছি, আমরা বেশ কিছু গুলশানের মতো এলাকাতেও এই ধরনের ঘটনা আমরা পেয়েছি। Well, now we'll have to look for some more property. যাই হোক, দেখি কিছু পাওয়া যায় কিনা। এখানেও যাওয়ার একটা অন্য ইচ্ছা আছে ঘটনায় আমাদের। যাওয়ার আগে আমার একটা ছোট্ট একটা প্রশ্ন এই ঘটনাটা নিয়ে, যেটা হচ্ছে এই 25 থেকে 27 বছরে কেউ কি ওই ফ্ল্যাটে থাকার চেষ্টা করেছে? কেউ ঘটনার কিছুদিন পর, কোন ঘটনার, যেটা মানে মৃত্যু যে হলো, পুড়ে মরে গেল, তার কয়েক মাস পর একজনই ভাড়াটিয়া আসে, যার এই জাস্ট প্যারানর্মাল, যেরকম রুমে কেউ দৌড়াচ্ছে, মানে কিছু আওয়াজ, কিছু জিনিস অবজার্ভ করলো আর কি, যে কান্নার আওয়াজ, এরকম অনেক রকম আওয়াজ পাওয়ার পর জাস্ট চলে গিয়েছে। কিন্তু এরপরে এই ঘটনাটি অ্যাকচুয়ালি এই যে চলে গিয়েছে, যে তারা যখন জানলো যে না, এখানে কিছু উল্টাপাল্টা সুপারন্যাচুরাল কিছু হচ্ছে, তখনই জিনিসটা অ্যাকচুয়ালি ওই এলাকার মধ্যে কথাটা ছড়ায় যায়। কারণ অবভিয়াসলি যেই বিল্ডিং এ পুড়ে মরেছে, তো ওই জিনিসটা থাকতে চাইবে না। এরপর থেকেই আর কি পুরোটা বন্ধ। ওকে, ঠিক আছে, এবার আমরা অন্য এক্সপেরিয়েন্সের দিকে যাই। আপনার আর কি কি আছে? আমি আরেকটি যেটা বলবো সেটা হলো গিয়ে আমার আপন ফুপুর সাথে হয়েছে। আমি জানি না আপনারা কতটুকু জানেন যে প্রেগন্যান্ট থাকা অবস্থায় মহিলাদের উপর কিন্তু অনেক রকম সুপারন্যাচুরাল জিনিস কাজ করে, যেটার কারণে আমাদের খুবই অ্যাওয়্যার থাকতে হয়। ইভেন মুরব্বীরা বলে যে তাবিজ দিয়ে রাখা বা লোহা সাথে নিয়ে ঘুমানো, এরকম অনেক কিছু হয়। মুরব্বীদের কথা অনুযায়ী এটা হয়। তো অ্যাকচুয়ালি আমিও তো আজকালকারই ছেলে, তা আমিও এই জিনিসগুলিতে বিশ্বাস করতাম না। যখন অ্যাকচুয়ালি আমাকে বললো আর কি, আমার আন্টি বলল যে এরকম উনার সাথেই হয়েছে। এক রাতে আমার ফুপু প্রেগনেন্ট, রাতের বেলা ঘুমিয়ে আছে, তো হঠাৎ করে উনার ওয়াশরুমে যাওয়ার জন্য একটা আর্জ। তখন জেগে হঠাৎ করে উনার হাজবেন্ডকে বলতেছে যে আমি তো ওয়াশরুমে যাব। উনি কুমিল্লাতে থাকেন আর কি, তো গ্রাম যেহেতু, যেটা হয় যে বাড়ির বাইরে ওয়াশরুমটা বাড়ির বাইরেই হয়। হাজবেন্ডকে যখন বললো যে আমি একটু ওয়াশরুমে যাব, একটু চলো আমার সাথে, তো উঠে গেট খুলে যখন বের হলো, তো আমার আঙ্কেল আর কি হেঁটে সোজা যাচ্ছে,
আর আমার আন্টি পিছন পিছন। তো আন্টির মনে খুব রাগ উদ্দেশ্য মতো লাগলো যে আমি প্রেগনেন্ট, আমি রাতের বেলা আমাকে যেই মানুষটি আমাকে সবসময় ধরে নিয়ে যায় আজকে সে আমার সামনে সামনে হাঁটছে, আমি পিছন পিছন হাঁটছি, এরকম কেন হবে? তো এরকম যেতে যেতে ওয়াশরুমের কাছাকাছি পর্যন্ত চলে যায়। তো হঠাৎ করে তার মাথায় একটা জিনিস স্ট্রাক করে যে আমি কার সাথে যাচ্ছি। কেন, সে তো তার হাজবেন্ডের সাথে যাচ্ছে। না, তার হাজবেন্ড তো চিটাগং, আমি কার সাথে যাচ্ছি তাহলে? পাশে শুয়েছিল না? অবভিয়াসলি পাশেই ছিল, নাহলে ঘুম থেকে উঠে তো ডাকলো যে চলো আমি ওয়াশরুমে যাব। উনি বের হয়ে অনেকটুকু যাওয়ার পর উনার মাথায় স্ট্রাক করলো যে আমি যাচ্ছি কার সাথে, আমার হাজবেন্ড তো চিটাগং, সে তো গতকাল বিকেলেই তো চিটাগং গেল, আমি তো জানি চিটাগং গেল, তাহলে আমি কার সাথে যাচ্ছি? ওখান থেকেই উনি চিৎকার দিয়ে দৌড় দিয়ে বাসায় ঢুকেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর সবচেয়ে ট্র্যাজিক যেটা হলো সেটা হলো গিয়ে এরপরে উনার বাচ্চার মৃত জন্মগ্রহণ করে। তো যেটা গ্রামের দেশে যেটা বলা হয় যে এরকম যখন হয় পিশাচ বলে আর কি, এগুলোকে পিশাচ বলে। এই পিশাচরা নাকি যেই জানটা থাকে, নবজাতক যে জানটা থাকে তাকে নাকি নিয়ে চলে যায়। সো এই অনুযায়ী বললো যে এটা নাকি নিয়ে চলে গেছে, ওইটা যাচ্ছে অতটুকু পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে ওনাকে যাতে এই জানটা নিতে পারে। আসলে এই ধরনের ঘটনা শুনলে অনেক খারাপ লাগে, আবার একই সাথে মনে হচ্ছে যেন হয়তো শ্রোতা বন্ধুদের মধ্যে কারো মনে হতে পারে যে উনি তো জানেন ওনার হাজবেন্ড চলে গেছে বিকেলে, তাহলে রাত্রেবেলা তিনি কেন এটা এক্সপেক্ট করবেন? আসলে ব্যাপারটা হয় কি, ইউজুয়ালি দেখা যায় যে আমরা যারা ব্যাগ নিয়ে চলাফেরা করি, হঠাৎ করে কোনো একদিন যদি আমরা দুটো ব্যাগ নেই তাহলে দেখা যায় যে একটা রেখে চলে আসছি কোথাও, কারণ আমরা এটার সাথে অভ্যস্ত না। উনি কিন্তু প্রতি রাত্রে তার স্বামীর সাথে শুয়ে থেকে অভ্যস্ত। হঠাৎ করে রাত্রে 2-2:30টায় ঘুম ভাঙলে তার কিন্তু মাথায় আসবে না যে স্বামী চিটাগাঙে আছে নাকি এখানেই তার সাথে আছে। এই ভুলটা কিন্তু খুব স্বাভাবিক। আমার আন্টিও সেই কথাটাই বললো যে আমি ঘুম থেকে উঠে আমার মনেই ছিল না, আমি বুঝতেই পারি না, আমি জাস্ট আমার হাজবেন্ড আমার পাশে। এখানে আরো একটা বিষয় হচ্ছে যে মনে কর যে এটা বোঝা যাচ্ছে যে কোনো একটা নেগেটিভ অ্যাক্টিভিটি পাওয়ার দ্বারা ওনাকে মানে জাস্ট ইলিউশনের মধ্যে রাখা হয়েছে যেন উনি ওই জিনিসটা থিঙ্ক করতে না পারেন। রাইট, লাস্ট মোমেন্টে যে উনি কিভাবে নিজে থেকে মনে করলো এটাই বরং আশ্চর্যের বিষয়। আমি মেবি এটাকে বলবো জাস্ট লাভ, কারণ যেহেতু ধরে নিয়ে যেত, হাজবেন্ড তাকে ধরে নিয়ে যেত, আজকে ধরে নিয়ে যাচ্ছে না, এখান থেকে এই জন্য হয়তো তার মনে প্রশ্নটা জেগে উঠছে। এটা তো ইউজুয়ালি এই মানুষটা করেন। Well, very well said, Sari. Very well said. It was actually love that saved her. আসলেই কিন্তু তাই, অরিজিনাল হাজবেন্ডের কাছ থেকে যে এক্সপেকটেশনটা সেটা না পেয়েই কিন্তু এই মাথার মধ্যে এই ইললজিক্যাল ব্যাপারটা ঢুকে যাওয়া, তখনই টের পাওয়া যে ও শিট, ইটস নট মাই হাজবেন্ড, হি ইজ ইন চিটাগাং। আর পরের দিকে আমরা আমার যেটা আরেকটি যেটা এটা আমার খালার সাথে, আপনার হয়তো আমার ফ্যামিলির সাথে অনেক কিছুই হয়েছে। আমার খালার সাথে যেটা হলো সেটা, উনিও গ্রামে, আমাদের গ্রাম ফেনীতে, উনিও ফেনীতে ছিলেন, ফেনীতে খালা থাকেন। ফেনীতে যখন উনার বিয়ের পরে যাওয়া হয়, উনি কিন্তু ঢাকা থেকে অ্যাকচুয়ালি ফেনীতে যায়। তো সবাই উনাকে বলতো যে মানে আমার খালুর যে বাড়িটা, বাড়ির আশেপাশে বা রাতের বেলা বাড়ির পিছনে যেতে না, মানা করতো, কারণ ওই জায়গাটা সবাই বলতো যে একটু খারাপ আছে, কিছুই হয়তোবা নাই, কিন্তু তবুও বলতো যে রাতের বেলা, হয়তোবা নতুন বউ হিসাবে বলতো যে পিছনে না যাওয়াটা। এমনিতেও গ্রামের বাড়ির দিকে, গ্রামের দেশগুলোর দিকে মানে একটা ডিফাইন্ড স্পট হয়েই যায়, কিভাবে থাকেই যে এখানে খারাপ বা। তো এরকম অবস্থায় তো উনিও যখন প্রেগনেন্ট হয়, আমার খালু অ্যাকচুয়ালি চিটাগংয়ে ব্যাংকে জব করতেন। তো খালু চিটাগংয়ে থাকতো, আর ওখানে ওনার আত্মীয়রা সবাই আছে। রাতের বেলা যখন ঘুমাতো, যখন হঠাৎ করে একটা ফিলিং হতো যে খারাপ কিছু নেগেটিভ ফিলিং, জাস্ট খারাপ কিছু। তো খালা যখন ঘুম ভেঙে যেত এই ফিলিং থেকে, উঠেই খুবই মানে একটা জঘন্য বাজে একটি দৃশ্য, সেটা হলো গিয়ে বিছানায় উনি শুয়ে আছে, বিছানার বাইরে মশারি বাইরে একটি উলঙ্গ একটি ছেলে, 8-9 বছরের ছেলে, উলঙ্গ একটি ছেলে দাঁড়িয়ে আছে ওনার দিকে তাকিয়ে। ঘরের ভেতরে উলঙ্গ একটি ছেলে। মানে আমি মনে করি বাচ্চাদেরকে যতই আমরা বলি না কেন যে খুবই সুন্দর দেখতে, ভালো, এই কিন্তু রাত্রে 2:30-3টার দিকে যদি একটি উলঙ্গ ছেলে দাঁড়িয়ে থাকে আপনার সামনে, মানে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাকচুয়ালি। তো উনি ভয় পেয়ে কয়েকবারই মানে চিল্লায় উঠে যে আমাকে বাঁচাও, ধরো, এইরকম ছিল। এটা কয়েকবারই দেখেছে না? জি, এটা অনেকবার, এবং জিনিসটি রিপিট হয়েছে অনেকবারই, একই জিনিস
কোনো ক্ষতি করছে না, কিচ্ছু না, Just একটা দাঁড়িয়ে আছে। জিনিস দাঁড়িয়ে আছে উনার দিকে তাকিয়ে। এবং মানে বাচ্চাটার বয়স কত হবে? 8-9 বছর, 8-9 ওই বছরের range-এর মধ্যে, মধ্যে এর মধ্যে আর কি। ওকে। তো এরকম অনেকবার দেখেছে, মানে একবার, দুইবার, তিনবার, এরকম না, আচ্ছা। এরকম অনেকবার পেয়েছে। এবং এটা কি কোনো নির্দিষ্ট টাইম ছিল নাকি দিনে, দুপুরে, রাতে, যে কোনো না, সময়? না, শুধু রাতের বেলা। রাতের বেলা যখন উনার অটোমেটিক্যালি ঘুম ভেঙে যেত, তাকে দেখতো যে এরকম। তো মাঝে মাঝে হ্যাঁ, একটা জিনিস আমি জাস্ট একটু উল্লেখ করবো যে প্রথম দূরে দাঁড়িয়ে ছিল, আস্তে আস্তে কাছে, একটু কাছের দিকে, যেমন লাস্টের দিকে একদম বিছানার একদম পাশেই, উনার পাশেই, বিছানার পাশেই চোখটা খুলেই দেখতে পেয়েছে একটা হ্যাঁ, বাচ্চা ছেলে, একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, তাও তাও উলঙ্গ। তো এই জিনিসটা দেখে মানে বারবারই চিল্লায় ওঠা যে উনাকে অনেকবার তাবিজ দেওয়া হয়েছে, উনাকে অনেকবার হুজুরা এসে ঝাড়ফুঁক করে রেখেছে যে এরকম কিছু যাতে না হয়, কিন্তু কোনো লাভ কিন্তু হচ্ছিল না। ওকে। যেটা এরপরে এক্সট্রিম সিচুয়েশন যেটা হয় সেটা হলো গিয়ে এরকম ওয়ান নাইট উনি ঘুমিয়ে আছে, সেম ভাবেই ওনার ঘুম ভাঙলো, কিন্তু এরপরের জিনিসগুলি আর সেম রইল না। যে উলঙ্গ ছেলেটি পাশে দাঁড়িয়ে থাকতো, সেই ছেলে আজকে তার পাশে শুয়ে আছে এবং তার দিকে তাকিয়ে, বিছানায়। জি, বিছানাতেই শুয়ে আছে। এটা দেখে উনার যেটা চিল্লানোর যে মাত্রাটা ছিল, যে ভয়ঙ্কর, মানে অনেক জোরে চিল্লায়, শখ খেয়ে অনেক চিল্লানোর পর তো সবাই অ্যাকচুয়ালি জড়ো হয়ে গেছে, সবাই চলে আসছে। আর তারপর দিন সকালবেলা যেটা হয় যে উনার অনেক জ্বর, উনার জ্বর আসলো। তারপর যখন যেটা হলো যে উনারও, আমার খালারও প্রথম বেবি মৃত জন্ম দিল। তো এই সেম দোনোটা কাহিনী মোটামুটি সেম, এই কারণেই বলা যে প্রেগনেন্ট থাকা অবস্থায় প্লিজ মানে খুব ভালোভাবে টেক কেয়ার। প্রেগনেন্ট থাকা অবস্থাতে এমনিতেই একটু এক্সট্রা কেয়ার নিতে হয় Right. বিভিন্ন কারণে, সেটা মেডিকেলগত, তার স্বাস্থ্যগত, Emotionally. মায়ের স্বাস্থ্য, বাচ্চার স্বাস্থ্য, সব দিক থেকেই একটা পরিবারের সাপোর্ট লাগে, খাবার Right. দাবার সবকিছুতেই একটু এক্সট্রা কেয়ার নিতে হয় মুরব্বীদের মতামত অনুসারে। সেটাই। তো কিছু কিছু জিনিস তাদের মেনে চলতে হয়, সন্ধ্যার সময় এগুলা, তারপরে ওই বিভিন্ন টাইমের বিষয়গুলা, এখানে যাওয়া, ওখানে চন্দ্রগ্রহণ, যাওয়া। সূর্যগ্রহণের হ্যাঁ, আমি এগুলো জাস্ট অনেক মানে মেনে চলতে বলা হয়। মেনে চলা উচিত। কারণ কি, আমি একটা জিনিস বলতে চাই যে দ্য মডার্ন ওয়ার্ল্ড এখন অনেকেই এই ধরনের ব্যাপারগুলোতে বিশ্বাস করে না, যে এরকম কিছু হতে পারে না। ওকে ফাইন, আমরাও আপনাদেরকে বলছি আসলেই এরকম কিছু হতে পারে না, কিন্তু যদি হয় অ্যাক্সিডেন্ট আপনার নিজের সাথে ঘটিয়ে বিশ্বাস করার চেয়ে আগেই বিশ্বাস করা ভালো নয় কি? সেটাই। ওকে, আমরা নেক্সট কোনো কি এক্সপিরিয়েন্স আছে যেটা আপনি শেয়ার করতে চান? আর এখন আমি আমার যেটা বলবো যে আমার লাস্ট এক্সপিরিয়েন্স, যেটা আমার বিশ্বাস নিয়ে এসেছে সুপার ন্যাচারাল এইসব জিনিসের উপর। তার মানে ভয়। এখন আমি আমার যেটা বলবো যে আমার লাস্ট এক্সপিরিয়েন্স, যেটা আমার বিশ্বাস নিয়ে এসেছে সুপার ন্যাচারাল এইসব জিনিসের উপর। ওকে, আমি যেটা একদম শুরুতে আপনি বলছিলেন। ফেস করেছি, যেটার পর থেকেই আমি এত কিছু, যত কাহিনী যেগুলি আমি ছোটবেলা থেকে শুনে এসেছি, হয়তো বা বিশ্বাস করিনি, আমার সাথে হওয়ার পর থেকে এগুলি সব কাহিনী আমি মন থেকে বিশ্বাস করলাম। আচ্ছা। সেটা হলো, আমি ঢাকাতেই বড় হয়েছি, এইসবের উপর তো যেহেতু বিশ্বাস নেই, আমার সাহসটাও ওরকমই ছিল যে কিছুই হবে না, এগুলি তো নেই। অন্ত অবস্থায় আমি ফেনী যাওয়া হলো আমার গ্রামের বাড়িতে। ওখানে আমার যে কাজিনসরা সবাই একসাথে হলাম, আমাদের বাড়ির কাজিন যারা আছে, দুই সম্পর্কের কাজিন, আপন যারা কাজিন ছিল, সবাই একসাথে হয়ে, তো সবার সাথে দেখা করে সন্ধ্যাবেলা সবাই চলে গেল। আমরা 4 জন ছিলাম, আমি, সজল, শাকা এবং শাকিল। আচ্ছা। তো আমরা 4 জন মিলেই রাতের খাওয়া দাওয়া করলাম, করে বললাম যে যেহেতু অনেকদিন পর ফেনী আসা হয়েছে, চলো আড্ডা দিব, রাতের বেলায় আড্ডা দিব, ভালো হবে। আমাদের বাড়ির উত্তর পাশে বড় যে জমি থাকে, যে ধানের জমি, অনেক জমি, বড় বড়, তো ওখানেই আমরা যাব। ওখানে গিয়ে ওখানে ধান কাটার পরে যে ধানের যে মানে খড় বলে আর কি ফেনী ভাষায়, খড়ের যে স্ট্র আর কি, অ্যাকচুয়ালি খড়ের যে স্তূপ থাকে, ওখানে আমরা হেলান টেলান দিয়ে বসে বাস কোক টোক নিয়ে এসেছিলাম, আগে থেকেই বসে আড্ডা দিব। আড্ডা দিয়ে রাতের বেলা 2টা-3টা যখন বাজবে হয়তো বা বাসায় গিয়ে ঘুমাবো। তো আমরা ওখানে গেলাম, যেটা আমরা এমনি সবসময় ছোটবেলা থেকে যখন জাস্ট ঘুরতে যেতাম তখন শুনতাম যে আমাদের যে উত্তর পাশে যে জমিন সবগুলি শেষ হওয়ার পরপরই একটি পুকুর আছে, যেটার নাম মিঝি পুকুর বলে। আচ্ছা। আর আরেক পাশে আরেকটি আছে মলঙ্গি পুকুর। তো আমরা সবসময় শুনতাম যে মিঝি পুকুরে যাওয়া যাবে না, ওটা খুব খারাপ, আবার মলঙ্গি পুকুরেও যাওয়া যাবে না, ওটাও খুব খারাপ। একদম সবসময় দেখতাম যে পুরো বুশি জঙ্গলের মতো অবস্থা, কিন্তু মাঝখানে একটি পুকুর আছে, ওটা তো দূরে আছে, ওটা নিয়ে আমাদের কোনো টেনশনও নেই। আমরা বসে জমিনে বসে আড্ডা দিচ্ছি,
তখন হয়তো বা 12টা 12:30 বাজে আমরা বসে বসে আড্ডা দিচ্ছি। এক এক টপিকে আমাদের কথা হচ্ছে। তো অল অফ আ সাডেন শাকিল হঠাৎ করে আমাকে বললো যে আমাদের সবাইকে যে শোন, তোরা কেউ হুড়াহুড়ি করিস না বা তাড়াহুড়া করিস না, কিছুই না, আমার কথা শোন, প্রথমে পুরোটা শুনে তারপর ধীরে ধীরে সবাই জিনিসটা লক্ষ্য করিস। তখনই ইনস্টিংক্ট কাজ করলো যে আচ্ছা সামথিং ইজ হ্যাপেনিং এবং দ্যার ইজ সামথিং নেগেটিভ, যেটা নর্মাল কিছু না। তো সবাই অটোমেটিক্যালি সবাই চুপ, অল অফ আ সাডেন সবাই চুপ হয়ে গেলাম। আমি তখন শাকিলকে বললাম যে শাকিল কি ব্যাপারটা বল আমাকে। তো পর বলতেছি যে মিঝি পুকুরের দিকে এখন তাকান দরকার নেই, আগে শুনে নে, তারপর একজন একজন করে দেখ। তো মিঝি পুকুরের দিকে তোরা তাকা, একটু একটু করে আর চোখে তাকালেই ভালো, একদম ডাইরেক্ট আই কন্ট্যাক্ট করিস না, আর চোখে তাকা। আমি বললাম যে ওকে। তো একজন একজন করে যখন তাকাচ্ছে, সবাই তাকানোর পরে জাস্ট একটাই আওয়াজ করছে এট লাস্ট আমি যখন তাকাবো, তো আস্তে করে আর চোখে তাকিয়ে দেখলাম যে মিঝি পুকুরের পাড়ে দুটা বড় বড় তাল গাছ, অনেক লম্বা, সচরাচর এত লম্বা তাল গাছ এখন আর দেখাও যায় না। তো গরমের দিন, একটা ফোঁটা বাতাস নেই আমাদের ওখানে, বরঞ্চ আমরা ঘামাচ্ছিও, এরকমও হয়েছে, রাতের বেলাও ঘামাচ্ছি, এরকম একটা অবস্থা, এক ফোঁটাও বাতাস নেই। সেখানে মনে হচ্ছে যে বিশাল বড় কোনো ঝড় চলে এসেছে, যে তাল গাছ দুটি একবার মানে এই কাত হচ্ছে আর একবার ও কাত হচ্ছে, এইভাবে মানে পুরাটা দুলছে, এই দুলাদুলি ঝড় হারিকেন যদি আসে যেরকম একটা অবস্থা হবে যে গাছ উপরে পড়ে যাবে, ওরকম ভাবে দুলছে, এত প্রবল বেগে। আমি তখন নিচে তাকিয়ে বললাম যে আমি তো দেখলাম, এটা কি হচ্ছে, এটা কেন হচ্ছে? মানে আমি যেহেতু ঢাকা থেকে আসছি, হ্যাঁ সাহস ঠিক আছে আছে, কিন্তু এটা দেখার পর তো আর সাহস আমার ভিতরে আর নেই। আমি তো খুবই স্বাভাবিক, মানে তখন লিটারেলি আমি আসলেই কাঁপছিলাম মোটামুটি, ভয়ে, যেটা কাঁপুনি বলে, যে ভয়ে একটা কাঁপুনি চলে আসছে যে আমি কি করব এখন, কি জানে বাঁচবো কি বাঁচবো না, নাকি আমাদের সাথে কিছু হতে চলছে। আচ্ছা, খুবই ভয়ের মধ্যে আমি শাকিল বললাম শাকিল কি করব? ও শাকিলও খুব ভালো একটা ইয়ে বললো যে যত যা সূরা কালাম পারিস পড়তে থাক, আচ্ছা আল্লাহকে ডাক, সূরা কালাম পড়, যা হবে দেখা যাবে। আমি বললাম যে কিন্তু এটা কি হচ্ছে? তখন বলতেছে আমি জানি না, আমরা তো এতটুকু জানি যে মিঝি পুকুর খারাপ, এবং ঝড়টা শুধু ওই দুইটা তাল গাছের মধ্যেই দেখা যাচ্ছে, দুইটা তাল গাছ, আর কিচ্ছু নড়ছে না। ওখানকারও যদি অন্য কোনো গাছ নড়তো তাহলে ধরে নিতাম যে ওখানে শুধু বাতাস চলছে, ওখানকারও অন্য কোনো গাছ নড়ছে না, শুধু। এটা আপনি নিজের চোখে দেখছেন? জি, এটা আমি আমরা চারজন, এবং আমি নিজের চোখে আমি দেখেছি, একদম আমি দেখে মানে আই ওয়াজ লাইক টোটালি অ্যাস্টাউন্ডেড যে এটা কি হচ্ছে। দেন সবাই যখন এরকম গোল করে মানে একজন এক একজনের হাত ধরে রাখছি যে কিছু একটা করব, মানে সবাই লিটারেলি কাঁপছিল। তো অল অফ আ সাডেন দুটো গাছ অ্যাজ ইফ ওখানে কোনো ঝড় হচ্ছিল না, ওখানে কিছুই হচ্ছিল না, জাস্ট দুলতে দুলতে হঠাৎ স্টিল, দুইটার মধ্যে কোনো নড়াচড়া নেই। ইভেন কখনো যে নড়ছিল, হয় না যে একটা গাছ নড়তে নড়তে থেমে গেলে পাতা টাতা একটু নড়ছে, ঢালপালা নড়ছে, না, সব কিছু একদম স্টিল পুরো। তো এটাও সবাই লক্ষ্য করলো যে অল অফ আ সাডেন এই জিনিসটা স্টিল হয়ে গেল। দেন আমি বলবো যে সবার মধ্যেই এতটাই কিউরিওসিটি যে আমরা আর চোখে তাকানোর মতো আর কোনো উপায় ছিল না, সবাই একসাথেই ওদিকে তাকিয়ে আছে যে কি হচ্ছে, দুলতে দুলতে এইভাবে থেমে গেল। দেন আমি বলবো আমরা চারজন প্রত্যক্ষদর্শী যেটা দেখেছি আমরা, দিস ইজ ট্রু, দুটো তাল গাছ থেকে দুটো সাদা সামথিং, ওটার কোনো আকৃতি ছিল না, ও জাস্ট আলোর মতোই, কোনো আকৃতি নেই, কিছু নেই যে আমি বলবো যে কেউ উড়ে গিয়েছে, না কিছুই না, কোনো আকৃতি নেই, দুটো সাদা সামথিং, যেটা কি জানি না, উড়ে চলে গেল। দুটো তাল গাছ থেকেই দুটো, হ্যাঁ, একটা তাল গাছ থেকে একটা, আরেকটা তাল গাছ থেকে একটি, দুইটাই উড়ে চলে গেল। এবং মানে উড়ে যেতে যেতে যে মানে অনেক দূর পর্যন্ত আমরা দেখছি তা ওটা ওখানেই মানে মিলিয়ে মুহূর্তের মধ্যে গেল আর নাই। এই that was two white objects, আর কোনো এটার কোনো আকৃতি না, এটার কোনো আকৃতি ছিল না। এগুলো কি জ্বলন্ত আগুনের মতন ছিল না জাস্ট আলো? না, আলো, হোয়াইট, দিস ইজ টোটালি হোয়াইট সামথিং, যেটা একটু জ্বলছে, জাস্ট উড়ে চলে গেল। আমি এটা দেখে মানে লিটারেলি চারজনের অবস্থা খুবই মানে আমি বলবো কাঁদো অবস্থা, আমরা কান্না করে দিব এরকম একটা অবস্থা হয়ে গেছে। শাকিল বললাম শাকিল কি করবো এখন? তখন ও বললো আমার পকেটে ম্যাচের কাঠি আছে,
মানে জাস্ট আমরা বাচ্চা ছেলেদের যেরকম উপায় খুঁজে বের করা যায়, বাঁচার উপায় খুঁজে বের করা, এরকম কথাবার্তা যে ম্যাচের কাঠি আছে, আমরা একটা একটা করে জ্বালাতে জ্বালাতে বাসার দিকে যাব। আমরা শুনেছি যে খারাপ জিনিস নাকি আগুন খুব ভয় পায়। আচ্ছা, আর আমাকে বললো যে সানি, তারপর তোরা সূরা কালাম পড়তে থাক আর আমি এইদিকে আগুন জ্বালাচ্ছি। তো এই একটা একটা করে 4 জন 4 হাত ধরে একই সাথে হাত ধরে একটা একটা করে আগুন ম্যাচের কাঠি জ্বালাচ্ছে। আমরা সূরা কালাম জোরে জোরে পড়ছি, আমরা কোনো মনে মনে পড়ছিলাম না, জোরে জোরে পড়ছি, জাস্ট মানে গিভ আস সাম পাওয়ার, নিজেদের ভিতরে আত্মবিশ্বাসটা বাড়ানোর জন্য সূরা কালাম পড়ছি আর ওদিক দিয়ে ও একটার পর একটা কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে যাচ্ছে। তারপর আমরা সুন্দর মতো যখন ওখান থেকে কোন রকম বেঁচে চলে আসা, যেটাকে বলে আমার কাছে মনে হয় যে আমি বেঁচে চলে আসছি। কারণ আমি জানি না, যদি সাদা দুটি জিনিস কি জানি না, যদি খারাপ কিছুই হয়ে থাকে এবং ওরা যদি আমাদেরকে লক্ষ্য করতো, হয়তো বা উই কুড হ্যাভ বিন ইন ট্রাবল। রাইট, থ্যাংক ইউ সানি আমাদের সাথে এত অসাধারণ কয়েকটা স্টোরি শেয়ার করার জন্য। ওয়ান অফ দেম ওয়াজ ফ্রম ইউ, দ্য লাস্ট ওয়ান, যেটা তুমি নিজেই এক্সপিরিয়েন্স করেছো। আমি জাস্ট একটা জিনিস বিফোর উই স্টার্টেড একটা কথা বলেছিলাম, তোমার কাছ থেকে জানতে পেরেছিলাম অ্যাবাউট ইউর ফ্রেন্ড কল মির্জা। জি জি। তো তার ব্যাপারে কিছু কথা আমি শুনেছি, যেটা থেকে মনে হচ্ছে সে অনেকদিন ধরেই হয়তো পজেসিভ একটা ব্যাপারের মধ্যে দিয়ে যাচ্ছে। হি ইজ পজেসড অ্যাকর্ডিং টু ইউ অ্যান্ড হিমসেলফ। তো এমন কি কোনোদিনও সম্ভব যে সেই মির্জাকে আমরা ডরের একজন অতিথি হিসেবে পেতে পারি? অবশ্যই আমি আমার ফ্রেন্ডকে বলবো, যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে যেটা আমার কাছে যে ভালো লাগছে, আমি মনে করি ওর কাছেও ভালোই লাগবে, ও আসবে অবভিয়াসলি। এবং আমি যেটা বলবো আপনাদের জন্য বলে যাচ্ছি যে ওর সাথে খুবই ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে এবং ও সবসময় এতটুকু বুঝতে পারে যে ওর সাথে কেউ না কেউ আছে। সো আমরা পুরো ডর টিম মির্জাকে ওয়েলকাম করার জন্য অপেক্ষায় রাখছি কোন একটা জার্নিতে। আমরা আশা করি এর মাঝে যদি সানির সাথেও কিছু ঘটে যায় তাহলে সেও তো সাথে আসবেই। একবার যেহেতু ডরে এসে গেছে, দ্যাট মিনস ডরের একজন মেম্বার বেড়ে গেছে, প্রতি সপ্তাহেই সেটা অনেক বড় হচ্ছে। সো অনেক ধন্যবাদ সানি যে আমাদের এই জার্নিতে এসে আপনি আপনার এই স্টোরিগুলো শেয়ার করেছেন। এবং আই থিঙ্ক যে এখান থেকে অনেকে অনেক কিছু শিখতে পেরেছে, বুঝতে পেরেছে, আবার অনেকের অনেক কিছুকে ইলজিক্যালও মনে হতে পারে। সো প্রত্যেকের লজিক, প্রত্যেকের বিচার বিবেচনা তার কাছে আমরা রেখে আপাতত আমরা নেক্সট অতিথির কাছে যেতে চাই। থ্যাংক ইউ স্যার। রাইট, সো আবার আমরা আরেকজন অতিথির কাছে এখন যাব। এতক্ষণ সানির কাছ থেকে আমরা বেশ কিছু স্টোরি শুনলাম। সানির স্টোরি আর সজলের স্টোরি, দুজনের স্টোরির মধ্যে কিন্তু একটা জায়গায় একটু মিল ছিল। কিন্তু একজন বলছিল পজেসড সে নিজেই, আবার আরেকজন পজেসড হওয়া অনেকের কথা বললো, প্লাস মির্জা নামের একজনের খবরও দিয়ে গেল যে কিনা বলতে চায় সে নিজেও পজেসড। ওকে, এবং যার অপেক্ষায় আমরা আছি, আমরা কোনো একদিন মির্জাকেও কোনো একটা জার্নিতে পাবো সেইটা প্রত্যাশা করি। তো আরো একজন এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে এবং উনার কি কি এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স গুলো আমরা একটু শুনতে চাই, এবং সেই সাথে সুমন আর রেহানেরও যদি কোনো কিছু জানার থাকে তার কাছ থেকে জানবে, আপনাদেরকে জানানোর থাকলে সেটা জানাবে। আপাতত আমরা অতিথির কাছেই চলে যাচ্ছি। প্রথমে একটু আপনার পরিচয়টা জানি আমরা। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, আমি বগুড়া শেরপুর থেকে আসছি। ওকে, তো অনেক ধন্যবাদ জানাই প্রথমে সেই সুদূর বগুড়া শেরপুর থেকে আপনি আমাদের এই জার্নিতে এখান পর্যন্ত চলে এসছেন। আমরা ডট টিমের কাছে যেটা শুনেছি যে আপনার বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে এই সুপার ন্যাচারাল বিষয়গুলো নিয়ে। সো আমরা সময় নষ্ট না করে শুরু করি যে আপনি ফার্স্টে কোন এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চান। প্রথমে আমার ঘটনাটা মনে পড়তেছে যে 2008 সালের ঘটনা। আমার বাড়িটা তো মানে শিরোয়া বটতলা, আর আমাদের পাশের গ্রামটা বুঝিনি, আরেকবার বলবেন? আমাদের বাড়িটা মানে গ্রামের নামটা হচ্ছে শিরোয়া বটতলা। আচ্ছা, কোন এলাকায়? এটা বগুড়া শিরপুরে। আচ্ছা, আর ঘটনাটা ঘটে 2008 সালে শীতের দিনে আমাদের পাশের গ্রামের নামটা হচ্ছে কানাইকান্দর। আচ্ছা, তো ওখানে একটা মসজিদে সভা হচ্ছিল, ইসলামী জালসা। তো ওখান থেকে আমি রাত্রে ঠিক 12টা ওভার হয়ে গেছে, তখন আমি বাড়িতে আসতেছিলাম। তো এখানে বলা দরকার আমি কিছু তেলে ভাজা কিছু জিনিস মানে খাইছিলাম, জিনিসটা নাকি এই কারণে হয়েছিল। তো রাস্তার ভিতর মানে আসতেছি, তো হঠাৎ করে দুইটা কুকুর, মানে খুব কালো কুচকুচে কুকুর, মানে আমার সামনে পড়ে, মানে আমার সাথে সাথে প্রায় হাঁটতেছিল। তো জিনিসটা আমার একটু অস্বাভাবিক মনে হলো যে যদি কামড় দেয়। তো কিছু দূর আসার পরে হাতের কাছে একটা মানে লাঠি জাতীয় কিছু পাইছি। তো তারপরে সেটা দিয়ে কুকুর মানে গায়ে ছুঁড়ে মারি। তো কুকুর দুইটা আমার পিছন দিক দিয়ে চলে যায়। আচ্ছা, এর কিছু দূর মানে
3-4 মিনিট হাঁটার পরে তো হঠাৎ করে দেখি যে একটা কালো, খুবই কালো, মানে যেটা বলার মতো না, একটা বিড়াল তো শুধু মানে পায়ের এদিক দিয়ে মানে দুই পাশের মাঝখান দিয়ে যাচ্ছে, আবার মানে সামনে মানে খুব পায়ের সাথে মানে লাগতেছে, মানে আপনার পায়ের সাথে ঘেসে ঘেসে বারবার যাওয়া আসা করছে। হ্যাঁ, বারবার যাওয়া আসা করতেছে। তো জিনিসটা আমার খুব বিরক্ত মনে হয়। তো তখন আমি বিড়ালটাকে একটা লাথি মারি। লাথি মারার পরে মানে বিড়ালটা আমার পায়ের কাছ থেকে মানে চটকে যে অনেক দূর পড়ে যায়। আচ্ছা। কিন্তু পড়ে যাওয়ার পরে আমি স্বাভাবিক কিছু দূর আসার পরে হঠাৎ আমার খেয়াল হলো যে বিড়ালটাকে যে আমি লাথি মারলাম, কিন্তু আমার পায়ে কোনো স্পর্শ মানে অনুভব আমি করিনি। আচ্ছা। তো জিনিসটা আমার কাছে অস্বাভাবিক মনে হলো। অনেকটা বাতাসে লাথি মারার মতো মনে হয়েছে। মনে হলো যে আমি শূন্যে লাথি মারলাম। আচ্ছা। তো এরকম তখন আর কোনো কিছু ঘটেনি। তো আমি বাড়িতে আসার পরে আমার বাড়ির সীমানায় পা রাখার পরেই আমার গায়ের ভিতরে একটা মানে ঝাঁকি দেয়। তো ঝাঁকি দেওয়ার পরে মানে অলরেডি কয়েক সেকেন্ডের ভিতরে আমার শরীরে খুব প্রচন্ড জ্বর। তো আমার ওয়াইফ, আমার মা, ওনারা আমাকে দেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া। হ্যাঁ, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তো তারা মানে আমি যখন বিছানায় মানে শুয়ে পড়ি জ্বরের কারণে, আমি এটুকু বলতে পারি। তো তারপরেরটুকু আমার পরিবারের কাছ থেকে শোনা যে আমার শরীরে প্রচন্ড শক্তি, 2-3 জন মানুষ এসে আমাকে নিয়ে ধরে রাখতে পারতেছে না। তো যখন তারা জিনিসটা বুঝে যে এই জিনিসটা মানে প্যারানরমাল জাতীয় কিছু। আচ্ছা, ধরে রাখতে পারছে না এটা বলতে কি আমরা এটা বুঝবো যে আপনি কোথাও চলে যেতে চাচ্ছিলেন? মানে আমি কেউ আমার হাত ধরলে বা কেউ সেবা করতে আসলে মানে আমি তাকে মানে দেখতে পারতেছিলাম, সহ্য করতে পারতেছি না। আচ্ছা। মানে রুমের ভিতর কোনো লোক দেখতে পারতেছি না, মানে অসহ্য লাগতেছে। তো তারা জিনিসটা বোঝার পরে আমার পাশের বাড়িতে আমার এক কাকা আছে, তো উনি এই জাতীয় অনেক কিছু জানেন, মানে হুজুর টাইপের। তো ওনাকে নিয়ে আসার পরে উনি আমার চিকিৎসা করার পরে জিনিসটা মানে তখন একদম মানে ইয়া হয়ে যায়, তারপরে আর কোনো সমস্যা করেনি। আচ্ছা। তো তখন নাকি আমার কাকা বলছিল যে এই জিনিসটা শ্মশান ঘাটি থেকে আসছে, মানে শ্মশান ঘাট থেকে আসছে। তো পরে তো সকালবেলা সবাই যখন জিজ্ঞাসা করলো যে শ্মশান ঘাট থেকে কিভাবে আসলো, তখন ব্যাপারটা আমার মনে পড়লো যে ঠিক 2 বছর আগে 2006 সালের প্রথম দিকের ঘটনা। আমি এক লোককে মানে ব্ল্যাক ম্যাজিক করতে দেখি কিছু, মানে একটা গরম রড, সেই আগুনের মতো লাল রড, সেই রডটা হাত দিয়ে ধরে, তো ধরে কিছু ব্ল্যাক ম্যাজিক মানে দেখাচ্ছিল একটা গোপনীয় কাজের জন্য। তো আমি পরে ভাবলাম যে এটা তো কেমিক্যাল দিয়ে হতে পারে। তো পরে আমি সেটা শিওর হলাম, একদম কনফার্ম যে এটা কোনো কেমিক্যাল ছিল না, আসলে এটা মানে প্যারানরমাল কোনো কিছু ছিল। তো তারপরে আমি এই ব্ল্যাক ম্যাজিকের প্রতি খুব মানে আগ্রহ প্রকাশ করি। আচ্ছা। তো যার কারণে আমি এটা শেখার জন্য অনেক মানে আগ্রহটা দেখাই ওই লোকটির কাছে। হ্যাঁ, ওই লোকটির কাছে আগ্রহ দেখাই। তো উনি রাজি হয়, তো আমাকে বলে যে তোমাকে কয়েকটা জিনিস সংগ্রহ করতে হবে। তো আমি তখন রাজি হলাম। উনি বলল যে শ্মশান ঘাট থেকে 1 মুঠ মাটি আর একটা মানুষের যে শরীরের যে কোনো একটা অংশের একটা কঙ্কাল হয়ে গেল। তো আমাদের বাড়ি থেকে ঠিক পূর্ব দিকে নদী আছে, নদীর ওপারে হিন্দু পাড়া আছে। তো 3-4টা গ্রাম হিন্দু পাড়া, তো ওরা সব হিন্দু ওই শ্মশান ঘাটিতে এসে পড়ায়। তো আমি জিনিসটা সময় আসলো, উনি একটা কথা বলতে ভুলে গেছি যে উনি আমাকে বলছিল যে এটা অমাবস্যার রাত নিতে হবে। তো আমি তখন একটু মানে অ্যাডভেঞ্চার ছিলাম মনে, যখন কোনো ভয় কাজ করতেছিল না। তো শ্মশান ঘাটিতে আমি সেদিন যাই রাত 12টার পরে এটা। আচ্ছা। তো যাওয়ার পরে আমি যখন মাটিটা নেওয়ার পরে আমি ওই জায়গায় একটা মানে 1 হাত একটা লোহার শাবল নিয়ে যাই। তো ওটা খুঁড়ে যখন একটা হারাম বের করে নিয়ে আসি, তো নিয়ে আসার পরে অনেক ঘটনা ঘটে আমার সাথে, যেমন কুকুর, বিড়াল, এইগুলা জিনিস আমার খুব মানে সামনে খুব সমস্যা করতেছিল। তো আমি কোনো কিছু তোয়াক্কা না করে আসি, আমার কোনো সমস্যা হয় না। তো এটা আনার 3 দিন পরে আমার ঘরের ভিতরে আমি একদিন শুয়েছিলাম। তো রাত্রে আমি শুয়ে আছি, মানে বই পড়তেছিলাম। তো হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে আমার ঘরের দরজার সামনে একটা মেয়ে মানুষ দাঁড়ানো, এবং সে সাদা পোশাক পরা, খুব সুন্দর একটা মেয়ে মানুষ। তো জিনিসটা আমি খুব অবাক হয়ে গেছি যে মেয়ে মানুষ আমার ঘরে আসবে কোত্থেকে। তো মেয়েটা খুবই সুন্দর ছিল,
তো আমার দিকে তাকায় সে একটু মুচকি হাসলো। হাসার পরে মানে সেটা ওই ধোয়ার কুণ্ডলী যেমন ধীরে ধীরে ছড়ায় পড়ে সেরকম জিনিসটা সে মিলাই গেল। জিনিসটা দেখার পরে আমি খুব আটকে উঠি। আমি এটা বুঝতে পারি যে হয়তো এই শ্মশান ঘাটের ঘটনা থেকে হয়তো সে আসছে আমার পেছনে। আচ্ছা আচ্ছা, এইভাবে সে আমার সাথে থাকে, মানে আমি এটা বুঝতে পারি না। তো আমার একটা ধারণা যে এই আজকের ঘটনা যে বিড়াল আমার সাথে এরকম করলো বা আমার আজকে যে আমার সমস্যাটা হয়েছে এটা ওই শ্মশান ঘাটের ঘটনাটাই কিছু মানে এর সঙ্গে জড়িত আছে, সম্পৃক্ত। হ্যাঁ হ্যাঁ, ওকে, মানে ধরলে ওখান থেকেই পসিবল। আচ্ছা, আপনার মানে শ্মশান ঘাটে যখন গেছেন আপনি সেখানে বললেন যে আপনার কিছু ধরনের আসার সময় কিছু প্রবলেমের মধ্যে পড়েছিলেন, বাট সেখানে কি এমন ছিল যে ওখানে শ্মশান ঘাট থেকে যে কোনো হাড় আনলেই হয়ে যাবে এরকম কিছু? হ্যাঁ, উনি আমাকে বলছিল যে যে কোনো একটা শরীরের একটা যে কোনো একটা হাড় আনলেই হলো। অনেক সময় হয় কি যে আমার একটা জিনিস খটকা লেগেছিল, উনি প্রথম যখন বলছিল যে শ্মশান মাটি খুঁড়ে উনি হাড় নিয়ে এসে, ইউজুয়ালি শ্মশান ঘাটে এটা কবরস্থানে হলে আমি বলতে পারতাম যে হ্যাঁ। কিছু বিষয় আছে যে মানে আমি যতটুকু জানি যে হিন্দু ধর্মের কিছু একটা সার্টেন এইজের আগে পোড়ানো হয় না। আচ্ছা, একটা নির্দিষ্ট এইজ আমি জানতাম যে একেবারে নবজাতক শিশুর ক্ষেত্রে এটা সত্য। 1-1.5 বছর বা আরো কিছু, এটা কি 6-7-8 বছর বয়স পর্যন্ত কন্টিনিউ করে খুব সম্ভবত। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। সো ওখান থেকে হয়তো আবার অনেক সময় পোড়ানোর পরে দেখা গেছে যে মাটিতে কোনো হাড় গোড় থেকে গেলে ওটা আস্তে আস্তে সময়ের ব্যবধানে মাটিতে হয়তো বা মানে ডেবে যায় বা কোনো কারণে রয়ে যেতেই পারে। সো দ্যাটস ওয়াই হয়তো ওভাবে পেয়েছেন। আসলে ব্যাপারটা হিন্দু ধর্মে অনেক কিছু মানে নিয়ম কারণ আছে যে কিছু বাচ্চা বা অপ্রাপ্তবয়স্ক বা অনেক যাই হোক আমি জানি না, তবে এটা দেখছি যে কিছু কিছু মানুষ মানে কবর দেয়। মানে ভয়। আমার একটা জিনিস খটকা লেগেছিল, উনি প্রথম যখন বলছিল যে শ্মশান মাটি খুঁড়ে উনি হাড় নিয়ে এসে, ইউজুয়ালি শ্মশান ঘাটে এটা হয়তো কবরস্থানে হলে আমি বলতে পারতাম যে হ্যাঁ। কিছু বিষয় আছে যে মানে আমি যতটুকু জানি যে হিন্দু ধর্মের একটা সার্টেন এইজের আগে মানে পোড়ানো হয় না। আচ্ছা, একটা নির্দিষ্ট এইজ আমি জানতাম যে একেবারে নবজাতক শিশুর ক্ষেত্রে এটা সত্য। 1-1.5 বছর বা আরো কিছু, এটা কি 6-7-8 বছর বয়স পর্যন্ত কন্টিনিউ করে খুব সম্ভবত। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। সো ওখান থেকে হয়তো আবার অনেক সময় পোড়ানোর পরে দেখা গেছে যে মাটিতে কোনো হাড় গোড় থেকে গেলে ওটা আস্তে আস্তে সময়ের ব্যবধানে মাটিতে হয়তো বা মানে ডেবে যায় বা কোনো কারণে রয়ে যেতেই পারে। সো দ্যাটস ওয়াই হয়তো ওভাবে পেয়েছেন। আসলে ব্যাপারটা হিন্দু ধর্মে অনেক কিছু মানে নিয়ম কারণ আছে যে কিছু বাচ্চা বা অপ্রাপ্তবয়স্ক বা অনেক যাই হোক আমি জানি না, তবে এটা দেখছি যে কিছু কিছু মানুষ মানে কবর দেয় বা আধা শোয়া করে রাখে বা ওরকম কিছু মানে ইয়ে হতে পারে। তবে আমার এই হাড় বের করতে অনেক সময় লাগছে, অনেক জায়গায় ঘুরতে হয়েছে। আচ্ছা, মানে আন্দাজের উপর আমি করছি জিনিসটা, যে আমি শিওর না যে জায়গায় হাড় আছে, তবে সন্দেহ কয়েকটা জায়গায় আমি ঘুরতে ঘুরতে একটা জায়গায় পেয়ে গেছিলাম। আচ্ছা, ওকে। তো এই ছিল আপনার ঘটনাটা, প্রথম ঘটনা যেখানে আপনি মনে করছেন যে ঠিক ওখান থেকে ওই হাড়টা আনার সাথে সাথে কোনো কিছু একটা আপনাকে ফলো করেছে, যেটা আপনার বাসা পর্যন্ত চলে আসছে, আপনি বাসায় দেখতে পেয়েছেন যেটাকে। ওটাই কোনো একটা অজানা কারণে সেটা মনে হয় প্রথম 2 বছর কোন রকম কোন এফেক্ট ফেলেনি, হয়তোবা ওইভাবে সুবিধাও করতে পারেনি, হয়তোবা কোনোভাবে চেয়েছে যে সুবিধাজনক সময় যেন ওনাকে অ্যাটাক করা যায়। আমার মনে হয় এখানেও সেই সেম ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে। আমরা সবসময় যেটা বলি যে এইসব ব্যাপার একটু দিনক্ষণ মেপেই কিন্তু হয়। সবসময় প্রপার এনভায়রনমেন্ট পাওয়া যায় না, সবসময় প্রপার জায়গা পাওয়া যায় না, প্রপার টাইমিংটা হয়তো মিলে না। হ্যাঁ, ঠিক একটা নির্দিষ্ট সময়ই হয়তো সেই মানে বাজে জিনিসটা কাজ করার ক্ষমতা পায়, বাকি সবসময় সে অক্ষম থাকে, এমনও কিন্তু হতে পারে। এই যে আমরা নর্মালি যদি চিন্তা করে দেখ মানে মানে ভরা অমাবস্যা কিংবা ভরা পূর্ণিমা, যেখানে এই জিনিসগুলো প্যারানর্মাল জিনিসগুলো খুব বেশি মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায়। এক্স্যাক্টলি কিভাবে হয়ে যায়, কেন হয়ে যায়? কারণ ওই মোমেন্টটা হয়তোবা তাদের কোনো কিছু একটা এক্সট্রা পাওয়ার তারা পায়, ওই মোমেন্টটাকে কাজে লাগাতে পারে। সো আমার লিসনাররা যারা শুনছেন তাদেরকে একটা কথাই বলতে চাই, ইফ ইউ হ্যাভ ডান সামথিং ভেরি রং লাইক 2 or 3 years ব্যাক, বি কেয়ারফুল। এফেক্ট যে কোনো সময় হতে পারে বাজে কাজের। যাই হোক, বলুন এরপরে আর কোনো কিছু শফিক ভাই যদি আপনার সাথে ঘটে গিয়ে থাকে সেটা। হ্যাঁ, আরেকটা ঘটনা ছিল, আমি তো মানে ইলেকট্রনিক্স এর কাজ করি, তো আমার সাথে আমার এক ফ্রেন্ড ছিল, সে ইলেকট্রনিক্স এর কাজ করতো। মানে আমরা তখন শেখা অবস্থায় ছিলাম, মানে শিখতেছিলাম। আচ্ছা,
তো হঠাৎ করে তার মানে 2 দিন কোনো খবর নাই। তো ওনার কাকার কাছে আমি শুনলাম যে ওনার নাকি খুব অসুখ। আচ্ছা। তো আমি ওনাকে দেখতে আমাদের শেরপুর থেকে ওটা তো প্রায় 8 কিলো রাস্তা, মানে মুরাদপুর নামে একটা জায়গা আছে, তো ওনাকে দেখতে গেছিলাম। তো আসার পথে ঠিক মাগরিবের একটু আগে আমি আসতেছিলাম। তো আসার পরে আমি প্রায় 1 কিলো রাস্তা আসছি। আমি সাইকেল চালাচ্ছিলাম, সাইকেল নিয়ে গেছিলাম। তো আসার পথে তো হঠাৎ করে একটা ফাঁকা জায়গা আসার পরে দেখলাম যে একটা বৃদ্ধ লোক, তো উনি একটা হাতে বাজারের একটা ব্যাগ, চটের ব্যাগ নিয়ে আসতেছিল। তো সামনে অনেকখানি মানে জায়গা ফাঁকা, কোনো বাড়িঘর নেই। তো আমার অনেকটা মায়া লাগলো যে বৃদ্ধ লোক এত রাস্তা মানে হেঁটে যাচ্ছে, তো একটু খারাপ লাগলো দেখে। ওনাকে বলে আমার সাইকেলে নিয়ে এই পথটুকু আগাই দিই। আচ্ছা। তো ওনাকে প্রথমবার বললাম যে কাকা আমার সাইকেলে ওঠেন, আমি আপনাকে পৌঁছায় দিই। তো উনি রাজি হলেন না। দ্বিতীয়বার আরেকবার বলাতে উনি রাজি হলেন। তো ওনাকে আমি সাইকেলের পেছনে নিলাম। নেওয়ার পরে উনি আমাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি, ক ভাই বোন তোমরা, মানে ইত্যাদি ইত্যাদি, মানে পারিবারিক বিষয়ে কয়েকটা কথা বললো। তো বলার পরে এখানে বলা দরকার, যখন আমি কাকাকে সাইকেলে তুলছিলাম তখন ঠিক মাগরিবের আজান দেয়। তো আমি ভাবলাম যে এত তাড়াতাড়ি আজান দিল, তো ঘড়ির দিকে তাকায় দেখলাম তখন 5:55 বাজে। আচ্ছা। তো তারপরে কাকা তো তুললাম অলরেডি। তো কাকা তোলার পরে ঠিক শেরপুর আসার ঠিক মানে 1 কিলো আগে হাপুনিয়া বাজার বলে। হাপুনা বাজার। আচ্ছা। অর্থাৎ হাপুনিয়া বটতলা। তো এই বটতলা বাজারে কাকা আমার বলতেছে বাবা আমার এখানে নামায় দাও। তো আমি ওনাকে ওই জায়গায় নামায় দিলাম। তো নামায় দেওয়ার পরে তো হঠাৎ করে আমি মানে ঘড়ির দিকে লক্ষ্য রাখলাম, মানে আনমনেই জিনিসটা হয়ে গেছে। তো দেখি মানে 6টা বাজে। আমি হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম যে 5 মিনিট। হ্যাঁ, যে আমি যদি ও পাশ থেকে 1 কিলো ধরি, এ পাশ থেকে 1 কিলো, তাহলে আমি মাঝখানে 6 কিলো রাস্তা অতিক্রম করছি, কিন্তু শুধু 5 মিনিটে। তো জিনিসটা আমি ঠিক হ্যালুসিনেশনের ভিতর ছিলাম নাকি আমি এটা এখনো বুঝতে পারিনি। হ্যালুসিনেশনের মধ্যে আপনি যদি থাকতেন তাহলে আপনার টোটাল সময়টাই মনে না থাকতে পারতো, বাট সময় তো আপনার হ্যালুসিনেশনের কারণে থেমে থাকবে না। হ্যাঁ, আমি কিন্তু গেছে কম। আমি যথেষ্ট সচেতন ছিলাম, কারণ আমি ঘড়ি দেখেছিলাম যে জাস্ট 6টা ঠিক 5টা মিনিটের ব্যবধান এই জায়গায়। ঠিক বুঝলাম না এই ব্যাপারটা কিভাবে ঘটলো, বা এই জিনিসটা আমার মনে এখনো খটকা লাগে। এটা 2006 শেষের দিকে 7 মানে প্রথম এরকম একটা সময়, আমার ঠিক তারিখটা মনে নেই। আচ্ছা শফিক ভাই, একটা হিসাব একটু আরেকবার যদি কষ্ট করে বুঝিয়ে দিতেন। আপনি বলছিলেন ওদিক থেকে 1 কিলো, এদিক থেকে 1 কিলো, তো মাঝখানে 6 কিলোমিটার কিভাবে হয় জায়গাটা? ওদিক থেকে 1 কিলো হলে যদি অতিক্রম করি, ঠিক এদিক থেকেও 1 কিলোর মতো যদি হয়, তাহলে ঠিক পুরো জায়গাটুকু 8 কিলোর মানে রাস্তা। আমি ঠিক ওইটুকু মাঝখানে যেটুকু অতিক্রম করে আসছি এটুকু হিসেবে 6 কিলো আসে। ওকে, আসলে আমি একটু ইন্টারাপ্ট করি। ঘটনাটা কি এরকম হচ্ছে যে আমার মনে হচ্ছে আমি যতটুকু শুনে বুঝেছি, আপনি যেখান থেকে রওনা দিয়েছেন এর প্রায় 1 কিলোমিটার সামনে আসার পর আপনি সেই বৃদ্ধকে পেয়েছেন, রাইট? হ্যাঁ। এবং বৃদ্ধকে আপনি যেই জায়গায় নামিয়েছেন আপনার মূল ডেস্টিনেশন থেকে 1 কিলোমিটার আগে, অর্থাৎ আপনার প্রায় 2 কিলোমিটার রাস্তা। এই জন্যই উনি বলছে যে এখান থেকে আমি 1 কিলোমিটার যদি বাদ দেই এবং ওখান থেকে 1 কিলোমিটার যদি বাদ দেই, মাঝের যে জায়গাটা থাকে প্রায় এত কিলোমিটার জায়গা, 6 বা 8 কিলোমিটার জায়গা, এই 8 কিলোমিটার জায়গার মানে উনি মনে করতে পারছে না যে এই 8 কিলোমিটার জায়গায় এত তাড়াতাড়ি কিভাবে আমি গেলাম এবং এত মানে কি হয়েছে এক্স্যাক্টলি মনে করতে পারছে না। বিষয়টা কি এরকম? হ্যাঁ, বিষয়টা এরকমই। এটা মাঝের 6 কিলো যে রাস্তাটা। আমি যদি আরো ক্লিয়ারলি বলি আমার শ্রোতা বন্ধুদের জন্য, তাহলে এভাবে বলা যায় যে 8 কিলোমিটারের একটা পথ, যার মধ্যে 1 কিলো করে 2 কিলোর স্মৃতি এবং সময় আপনার মাথায় আছে। মাঝখানের 6 কিলোমিটার যাওয়া আসা এবং সময় কিছুই আপনি টের পান। হ্যাঁ, এটা মনে হয় হিসেবে মানে মাঝে মাঝে না রাস্তায় মনে হয় কিছু কিছু ঘটনা ঘটে যায়। আমি একটা ছোট্ট ঘটনা বলি, যেটা মানে খুব বেশি কিছু এরকম ভয়ের কিছু না, বাট আমার কাছে হঠাৎ মনে হয়েছিল। আমি কিছুদিন আগে একজন মানে রোগীকে দেখতে বেশ রাতের বেলা 12টার দিকে স্কয়ার হাসপাতালে গিয়েছিলাম। 12টা পর্যন্ত ছিলাম ওখানে, 12টা কিংবা 12:30 পর্যন্ত ছিলাম। তো তখন ওখান থেকে বের হয়ে আমি জাস্ট করব মানে
হাতির পুলের দিকে আমি যাব। আচ্ছা। একটা রিক্সা নিয়েছি, রিক্সা কয়েকটা ছিল, একটা রিক্সা পেয়েছি, আমি রিক্সা নিয়ে উঠে গেছি এবং রিক্সাওয়ালাটা খুব জোরে রিক্সা চালাচ্ছিল। আচ্ছা। তো আমার মানে ওখানে ছিলাম, মাথা ব্যথা করছে, আর মানে বিভিন্ন জিনিসে আমার অনেক মাথা ব্যথা করছে, আমি জাস্ট মাথায় হাত দিয়ে নিচের দিকে তাকিয়েছিলাম। আচ্ছা। তো হঠাৎ করে হচ্ছে কি একটা মানে ওই ট্রাক সামনে চলে এসেছিল, রাতের বেলা তো এমনিতেও রাস্তা ফাঁকা থাকে, তো একটা ট্রাক একটু মানে রাস্তা ঘুরতে গিয়েছিল, তো রাস্তাটা মোটামুটি ব্লক হয়ে গেছে, তো রিক্সাওয়ালা থেমে গেছে ওখানে। তো আমি যখন নিচে তাকিয়ে আছি, হঠাৎ করে আমার রিক্সাওয়ালার পায়ের দিকে চোখ গেছে এবং আনবিলিভেবল, আমি জানি না না পা দুটোই আছে, মানে আনবিলিভেবল বিষয় হচ্ছে মানে তার পায়ের যে স্ট্রাকচারটা, মানে পায়ের আঙুলের যে গঠন, এটা কি বলবো, মানে আমি জানি না, মানে এটা মানে আমি মানবিক দিক থেকে হয়তো চিন্তা করলে অন্যরকম মনে হতে পারে। আমি প্রথম দেখায় ভয় পেয়ে গেছি, মানে ওনার প্রথম পাটা যখন দেখেছি, 3টা আঙ্গুল, 3টা আঙ্গুলের মানে সাইজটাও এরকম, মানে কি বলবো, আমি পায়ের পাতাটাকে ভরাট ঠিকই করেছে, কিন্তু 3টা আঙ্গুল মানে মোটা মোটা হয়ে চলে গেছে। এটা আসলে মানে আমি যদি কাউকে মানে কেউ যদি না দেখে আসলে বিশ্বাস করতে পারবে না। বুঝতে পেরেছি, মানে তুই যেটা বলতে চাচ্ছিস যে ওর পায়ের পাতার সাইজ নরমাল, যেখানে 5টা আঙ্গুল থাকার কথা সেখানে 3টা মিলেই জায়গাটা ফিল আপ করে ফেলেছে। 3টা মিলে ফিল আপ করেছে এবং পুরো অ্যাবনর্মাল ভাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার ডান, মানে আমি প্রথমে দেখে খেয়াল করেছিলাম তার বাম পা, মানে আমি প্রথমে একটু মানে দেখে একটু অন্যরকম হয়ে গেছিলাম, পরে ভালো করে দেখলাম, এবং তার আরেক পায়েও সেম অবস্থা। এটা ডেফিনেটলি মেডিকেল অ্যাবনর্মালিটি, এটা অন্য কিছু ভাবার সুযোগ নেই। কিন্তু রাতের বেলা ওই সময় আমরা শুনি না ডরে অনেক সময় অনেক ঘটনা শুনেছি, আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে মানে এইরকম পা আমি কোনোদিন এরকম অ্যাবনর্মাল দেখিনি। লোকটা পুরোপুরি স্বাভাবিক, অনেক লম্বা চড়া একটা লোক, মানে এত স্পিডে রিক্সা চালাচ্ছে, সে আমার সাথে কন্টিনিউ কথাও বলছিল, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল। কিন্তু হঠাৎ করে যখন আমি পায়ের দিকে চোখ গেছে এবং পায়ের এইরকম অ্যাবনর্মালিটি, মানে বিদঘুটে, মানে এটা কেউ না দেখলে বিশ্বাস করবে না। আমি মানে শিওর যে কেউ যদি রাতের বেলা গ্রামের রাস্তায় কোনো মানুষজন যেখানে থাকে, মনে করছে খুব মেঠো পথে রিক্সা দিয়ে যাচ্ছে, তখন যদি এরকম একটা রিক্সাওয়ালার এরকম পা দেখে, ডেফিনেটলি বিভিন্ন জিনিস চিন্তা করে ফেলতে পারে। নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং তুই এই কথাটা বলাতে খুবই ভালো একটা কাজ হয়েছে। আরেকটা পয়েন্ট অফ ভিউ থেকে তুই চিন্তা করতেছিস না দোষ, আমি তুই বলার শুরু থেকেই চিন্তা করতেছিস, সেটা হচ্ছে তোর ভাগ্য ভালো যে তুই রিক্সাওয়ালাটাকে দেখেছিস, রিক্সাওয়ালার পা দেখেছিস। তুই জাস্ট চিন্তা কর, অজপাড়া গায়ে বৃষ্টির পর নরম মাটিতে এরকম একটা পায়ের ছাপ, ওটা দেখে কি হাজার হাজার ভূতের গল্প জন্ম নেবে না? অফকোর্স জন্ম নেবে। তেমন ভূতের গল্প থেকে আমরা ভূতের প্রোগ্রাম জন্ম না দিই, রিয়েলিটিতে। সেটাই না, আমি জাস্ট এটা এই জন্য শেয়ার করলাম যে ওনার রাস্তার মধ্যে অনেক সময় অনেক কিছু ঘটে যায়, ওইটা আমি শিওর, আমি বিশ্বাস করি ওটা ভৌতিক কোনো কিছু ছিল না, আমি এখনো বিশ্বাস করি। ইট ইজ হরিবল, দেখতে কিন্তু আসলেই ভয় লাগে, দেখতে অনেক ভয়ঙ্কর মনে হয়েছে জিনিসটা। ওকে, তারপর আর কোনো কিছু এক্সপেরিয়েন্স কি আপনার আছে, আপনি শেয়ার করতে চান আমাদের সাথে? আর একটা ঘটনা আছে আমার, এই গত ডিসেম্বর, এই 2014। তো আমি এক ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম। বাড়িটা হচ্ছে গাইবান্ধার কামারজানি নামে একটা জায়গা আছে। তো আমি যখন ওখানে যায় পৌঁছাই, তো মাঝপথে গাড়ির সমস্যার কারণে অনেক দেরিতে যায় পৌঁছাই, ঠিক সন্ধ্যাবেলায়। তো ওখানে অনেক কষ্ট করে করার পরে মানে নৌকাতে ওঠা লাগে, তো নৌকাতে প্রায় 5-6 কিলো যাওয়া লাগে। আচ্ছা, অনেক কষ্টে একটা নৌকা পাইছিলাম। তো পাওয়ার পরে ওই পারে যাওয়ার পরে অনেকটা সময় লেগে যায়, প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে। তো আমি দেখলাম যে পারে কেউ নাই, আমাকে নৌকা নামায় দিয়ে তো নৌকা চলে গেল মানে ওনার নিজের গন্তব্যে। তো আমি নামার পরে কিছু দূর যাওয়ার পরে দেখি একটা মুরব্বী টাইপের লোক, মাথায় টুপি পরা, গায়ে পাঞ্জাবি, হাতে একটা তসবি। তখন উনি পাড়ের কাছ দিয়ে হাঁটাহাঁটি করতেছিল এবং মানে যাচ্ছিল খুব ধীর গতিতে। তো আমি গিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল, এখানে ছালাম কাকার বাড়ি কোথায়? তো উনি বললো যে আমি তো ওনাকে চিনি, তো আসো আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাই, এই সামনেই। মানে ভয়। পরে কিছু দূর যাওয়ার পরে দেখি একটা মুরব্বী টাইপের লোক, মাথায় টুপি পরা, গায়ে পাঞ্জাবি, হাতে একটা তসবি। তখনই পাড়ের কাছ দিয়ে হাঁটাহাঁটি করতেছিল এবং মানে যাচ্ছিল খুব ধীর গতিতে। তো আমি গিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল, এখানে ছালাম কাকার বাড়ি কোথায়? তো উনি বললো যে আমি তো ওনাকে চিনি, তো আসো আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাই, এই সামনেই।
আচ্ছা। তো উনি আমাকে নিয়ে গেল নদীর পাড় দিয়ে, ঠিক ঝোপ জঙ্গল এরকম কাজ দিয়ে। তখন একটু ভয় ভয় লাগতেছিল আমার মনের ভেতরে, অজানা একটা জায়গা, তাই এরকম জঙ্গলের কাছ দিয়ে যাওয়া। ঠিক তখন 7:30 এরকম বা 8টা এরকম বাজে। আচ্ছা। তো কিছু দূর যাওয়ার পরে তিনি আমাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে গেলেন, যেখানে শুধু কয়েকটা ঘর তোলা আছে, যেটা দেখলে মনে হয় এটা চর এলাকার স্কুল, চরের ভিতরে স্কুল যেরকম হয় আর কি। তো ওখানে নিয়ে গেলাম যেখানে মানুষ থাকার কথা না। উনি আমাকে বলতেছে যে এটাই তোমার সালাম কাকার বাড়ি। তো আমি তো বুঝে নিছি যে এটা তো মানে মানুষ থাকার মতো যোগ্য এরকম না, বা বুঝতে পারছি যে এটা স্কুলের মতো কিছু। তো আমি ওখান থেকে বিদায় নিয়ে আসতে চাচ্ছিলাম, কিন্তু মুরব্বী উনি আমাকে আসতে দিতে চাচ্ছিল না। তো আমি দিতে চাচ্ছিল না, ও আমাকে খুব জোরাজোরি করতেছিল, বাবা যাওয়া যাবে না, তুমি এখানে থাকো। এবং কথাটা খুব উচ্চ স্বরে বলতেছিল। তখন আমার মনের ভিতরে একটা জেদ এবং ভয় দুইটাই চাপা যায়। তো আমি ওখান থেকে জোরভাবে চলে আসার চেষ্টা করি, কিন্তু উনি আমাকে এমন একটা, যে এখন উনি আমাকে বেঁধে রাখবে তবু আসতে দিবে না, এরকম একটা মানে পর্যায়ে এসে উদ্ধত হতে শুরু করে। হ্যাঁ, এরকম করতেছে। তো আমি তখন একটু ভয়, আমার কাছে কিছু টাকা পয়সা ছিল, যার কারণে আমি একটু মানে মনের ভয় ছিল যে হতে পারে উনি কারোর জন্য অপেক্ষা করছে যে এসে আপনার টাকা পয়সা সব নিয়ে যাবে। হ্যাঁ, এরকমটা মনে হয়েছিল। পরে আমি ওখান থেকে দৌড় দিই নির্দিষ্ট একটা জায়গা থেকে, আমি ওইদিকে দৌড় দিই বাঁচার জন্য। আচ্ছা। তো কিছুদিন আসার পরে আমি লক্ষ্য করলাম যে কেউ আমার পিছনে আসতেছে। তো পেছন দিকে তাকাই, দেখি উনি পেছন দৌড়াচ্ছে আমার। ওই বড় লোকটাই? হ্যাঁ, উনি ওই আঙ্কেলটা আমার পিছন দৌড়াচ্ছে। তো দৌড়াতে প্রায় আমাকে ধরে ফেলে আর কি। তখন আমি ভাবলাম যে আমি তো ওনার সঙ্গে দৌড়ে পারবো না, কারণ উনি খুব স্পিডে মানে আসতেছিল। তো আমি তখন থামার পরে মানে ওনাকে জিজ্ঞেস করবো যে আসলে আপনি আমার কাছে কি চান, এইটা বলার জন্য আমি ওনার দিকে তাকাইছি, পিছন দিকে তাকাইছি। তো তাকার পরে যেটা দেখলাম যে আমি কিছুক্ষণ আগে যাকে দেখছিলাম একদম স্বাভাবিক একটা মানুষের মতো চেহারা, কিন্তু এখন দেখতেছি ওনার পুরো মুখটা মানে এরকম দেখা যাচ্ছে যে কোনো আগুনের কোনো ছ্যাঁকা দিলে একটা পুরো মুখ যেরকম বিশ্রী রকমের, ঠিক এরকম। হ্যাঁ, ঝলসে যাওয়ার মুখ যাকে বলে, ওরকমটা দেখাচ্ছিল। এটা দেখে তো আমি তখন এত ভয় পাইছি, যেমন সিনেমা নাটকে যেরকম দেখছিলাম ভৌতিক কিছু, ওইরকম একটা কিছু সামনে। আমি ওটা দেখে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই ওই জায়গায়। আচ্ছা শফিক ভাই, আপনি যখন দ্বিতীয়বার পেছনে ফেরার পরে ওই লোকটাকে দেখলেন, তখন তার পরনে কি একই জামা কাপড় ছিল? হ্যাঁ, তখনও তার পরনে সাদা জামাই ছিল এবং মাথায় টুপি ছিল, কিন্তু চেহারাটা শুধু বিদঘুটে ছিল। এরকমটা ছিল মনে হচ্ছে যে আপনার মুখ থেকে রক্ত পড়তেছে, এরকম কিছু একটা পড়তেছিল, এরকম একটা মনে হয়েছিল। তো তারপরে যখন আমার জ্ঞান ফেরে, তখন আমি মোবাইলে ঘড়িটা দেখলাম, রাত প্রায় 11:30 এরকম। তো আশেপাশে কেউ নেই, কিন্তু আমি নিজেকে আবিষ্কার করলাম যে একটা ধুলা মাখা অথবা মানে কাদা মাটির মতো এরকম আবিষ্কার করলাম। আমার পুরো শরীরটুকু মানে জামা কাপড় সব নষ্ট হয়ে গেছে। তো পরে যখন আমি উঠে দাঁড়ালাম উঁচু স্থানে, যাওয়ার পরে দেখলাম যে দূরে কিছু আলো দেখা যাচ্ছে। তো আমি সেদিকে অগ্রসর হলাম। হতে যাওয়ার পরে দেখি যে একটা বাড়ির উঠানে কিছু লোকজন বসে মানে আগুন পোহাচ্ছে। আচ্ছা। তো জিনিসটা যাওয়ার পরে তাদেরকে খুলে বলি, উনি আমার ওই সালাম কাকার বাড়িটা দেখায় দিল। তো যাওয়ার পরে ওখানে ফ্রেশ হই। তো এই ব্যাপারটা আমার কাছে মানে অস্বাভাবিক কিছু মনে হয়েছিল। ওকে, সো বেশ কয়েকটা এক্সপেরিয়েন্স আপনার, এবং বেশ কয়েকটা এক্সপেরিয়েন্স আমরাও শুনলাম। রিয়েলি হোয়াট শুড আই সে, মানে একেবারে যে প্রচন্ড হরর দিয়ে ভরা তা বলবো না, তবে একটা কেমন যেন গা ছমছমানি ভয় ভাব আছে, সেটা কন্টিনিউ করবে। হররের বিষয়টা না, আমার যেটা মনে হয় যে এক একজনের কাছে এক এক রকম। একটা জিনিস তোর কাছে যেটা মনে হতে পারে অনেক হরেবল, আমার কাছে কিংবা অনেকের কাছে মনে হতে পারে এটা নাথিং, সিম্পল একটা জিনিস। আবার আমার কাছে যেটা হরেবল মনে হয় অনেকের কাছে সেটা মনে না হতে পারে। সবচেয়ে মানে হরর কোনো কিছুর মূল বিষয়টা ডিপেন্ড করে কে কোন মুহূর্তে কোন জায়গায় কোন জিনিসটা এক্সপেরিয়েন্স করেছে কিংবা দেখেছে। ইভেন এটা হচ্ছে মূল বিষয়। একদম ঠিক বলেছিস দোস্ত। এই পয়েন্টটা থেকে একটা কথা বলতে চাই যে দেয়ার ইজ আ লিমিটেশন অফ ফিয়ার। মানে ব্যাপারটা হচ্ছে সায়েন্টিফিক্যালি যদি কেউ দেখে, তাহলে ব্রেইনে এক ধরনের, ব্রেইন ঠিক না, অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে এক ধরনের হরমোন বের হতে মানুষ ভয় পায়, এবং ওই ভয়টা, ওই হরমোনের সিক্রেশনটা কিন্তু তুই যত ভয় পাবি তত কমতে থাকবে। অর্থাৎ এক সময় তুই ভয়হীন হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমরা যদি
এভাবেও ধরি যে যেসব মানুষ মর্গে জব করে, ডোম যারা, তারা কিন্তু হঠাৎ করে একটা লাশকে নড়ে উঠতে দেখলে ভয় পায় না এখন, কারণ তারা জানে যে টেকনিক্যাল কিছু কারণে লাশের মধ্যে মুভমেন্ট আসতে পারে। কিন্তু তুই আমি বা সাধারণ মানুষ কেউ যদি দেখে একটা মৃত লাশ নড়ে উঠেছে, সাথে সাথে আমাদের জন্য স্ট্রোক করার মতন অবস্থা হয়ে যাবে। সেটাই আসলে রেহান, অনেক সময় হয় কি আমরা পাই না, আমাদের পেজে পাই, SMS এ পাই যে অনেকে বলে যে ভয় পাচ্ছে না। এমন অনেক মানুষ খুঁজলে পাওয়া যাবে ভয়ে ডর শোনে না, তারা ভয়টা নিতে পারে না। রাইট। অনেকের কাছে হচ্ছে আবার ভয় পেতে পেতে এমন অবস্থা হয়ে গেছে, অনেক ভয়ের ঘটনা খুব সিম্পল, তুচ্ছ বলে মনে হচ্ছে। কিন্তু একটাবার প্রত্যেকটা মানুষ এখানে এসে যেই ঘটনাগুলো বলছে, সেই সিচুয়েশনে যদি আপনি বা আমরা কেউ যদি পড়ি, তাহলেই আমরা বলতে পারবো যে ওই সিচুয়েশনটা আসলে কতটুকু ভয়ের হতে পারে। এক্স্যাক্টলি, এটা টোটালি হচ্ছে একটা ফিলিংস এর ব্যাপার। এবং মানুষ আসলে সবসময় কেমন যেন নিজের ব্যাপারটাই সবসময় ইম্পর্টেন্ট ভাবে দেখে এবং নিজের ব্যাপারটাকেই সত্য বলে জানে সবসময়। যেমন এই যে তুই একটু আগে যেটা বলছিলি যে অনেকেই এই গল্প বিশ্বাস করে না, না এটা হতেই পারে না, এটা ফালতু কথা, এগুলো বানানো গল্প। মজার একটা ঘটনা তোকে বলি, এই ডরেই আমি একটা ঘটনা শেয়ার করেছিলাম অনেক আগে, আমার একটা ফ্রেন্ডের ঘটনা। সে ঘুমের মধ্যে দেখতে পাচ্ছিল তার বাড়ির উঠানের গাছে কে যেন উঠছে, এবং উঠতে 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 সে পুরাটাই সিনটা দেখতে পাচ্ছে যে কেউ একজন উঠছে। সে জানে চোর, কিন্তু সে ঘুমের মধ্যে এগুলো দেখতে পাচ্ছে। তো ঠিক লোকটা যখন গাছের ঠিক পাশেই হচ্ছে ওর জানালা, 3 তলার উপরে, ও যখন ঘুম ভাঙে লোকটাও তখন উঠে গেছে, দুজন একসাথে দাঁড়িয়ে যায় এবং ঠাস করে রাত্রে 2:30টার সময় চোখাচোখি কালো একজন লোক, তার চোখগুলো সম্পূর্ণ সাদা মনে হচ্ছে, এবং সে শখে দৌড়ে পালিয়ে যায় রুম থেকে, চিৎকার চেঁচামেচি করে। পরে আর ওই লোকটাকে খুঁজে পাওয়া যায়নি। সো ঘুমের মধ্যে যে ও দেখতে পাচ্ছে, ও যে দেখতে পাচ্ছিল লোকটা গাছ থেকে উঠছে, এটা যদি সত্যি না হতো তাহলে জানালায় একসাথে মুখোমুখি হওয়ার টাইমিংটা মেলার কথা না। Am I right? সো এটা কিন্তু একটা অদ্ভুত ঘটনা ছিল। সেই অদ্ভুত ঘটনা যার সাথে ঘটেছে তাকেই গত 3-4 দিন আগে আমি যখন ডর থেকে আমার লিসনারদের থেকে শুনে একটা স্টোরি বলতে যাই, সে আমাকে বলল যে দোস্ত এগুলো ফালতু কথা, এগুলো মানুষ বানায় বানায় বলে। তখন আমি তাকে বললাম যে দোস্ত ওইটাও কি তুই বানায় বানায় বলছিলি? তখন তার খুব গায়ে লাগলো যে না, আমার সাথে তো এটা ঘটছিল। এটাই হচ্ছে মূল কথা, যে আসলে যার সাথে ঘটে সেই আসলে বিষয়টা ফিল করতে পারে। আমি একটা ঘটনা বলি যে আমিও ডরে বলেছিলাম একবার, প্রথম দিকে যখন ডর আমরা স্টার্ট করি, আমরা এত ভাবে ইনভলভ ছিলাম, এত ঘটনাগুলো আমাদের মাথায় ঘুরতো। আমি গ্রামে গিয়েছিলাম, আমি যখন ঘুমিয়েছি, আমি একদিন ঘুমের মধ্যে দেখতে পেয়েছি যে ঠিক আমাদের ঘরের পেছনেই একটা আম গাছ আছে, সেই আম গাছটার থেকে কে যেন আমার সাথে আই কন্ট্যাক্ট করছে। আমি এটা বলেছি ডরে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি যখন নিজেকে বুঝ দেওয়ার জন্য আমি যখন বললাম যে এটা আমার স্বপ্নই ছিল, বাট সেই গাছের শেপটাও যে কিরকম ছিল, আমি পরের দিন সকালে যখন জানালা খুলে আমি ওই গাছটা দেখলাম, সেম হুবহু ওই শেপটাতেই গাছটা, যেটা আমি কত বছর পরে ওই গাছটা দেখেছি। আমি সচরাচর ওইখানে আমার দেখা হয় না, যাওয়া হয় না, খুব কম বাড়ি যাই। সো ওই শেপটাই আমার মনে নেই, আমি স্বপ্নে যেই অবিকল শেপটা দেখেছি ওইটাই আমি পরে সকালে আমি দেখেছি, যেইটা দেখে আমি অনেক ভয় পেয়েছি। এবং আমি ড্যাম শিওর এটা অনেকেই যারা মনে করছে, কেউ যদি এটা সরাসরি এক্সপিরিয়েন্স না করে, এটা ভয়ের জন্য কিচ্ছু না, আরেকজনের কাছে কিছুই না। তুই যেটা বলেছিস ওইটা সাধনার মাধ্যমে পসিবল, এবং কিছু কিছু মানুষ এই ক্ষমতা নিয়ে জন্মায়। কারো যদি কনফিউশন থাকে ইন্টারনেটে সার্চ করে দেখতে পারে। ইভেন আমি তাদেরকে একটা বই রেফার করব, 3 গোয়েন্দা নামে একটা সিকুয়েল বের হতো আমাদের এখানে, রকিব হাসান, যেটার অ্যাকচুয়ালটা লিখতো আলফ্রেড হিচকক, 3 ইনভেস্টিগেটর্স নামে, যেটার অনুবাদ সেবা প্রকাশনী থেকে বের হতো, এখনো বের হয় কিনা আমি জানি না। তাদের একটা বই ছিল ছায়া সাপদ। সেই ছায়া সাপদ বইটাতে কিন্তু সায়েন্টিফিক ডেসক্রিপশন দেওয়া আছে যে কিছু মানুষ নিজের অজান্তেই ঘুমের মধ্যে শরীর ঘুমায় কিন্তু আত্মা ঘুরে বেড়ায়, এবং মাঝে মাঝে এই জিনিসটা হয়। এবং এটা সায়েন্টিফিক ভাবে টেস্ট করে দেখা গেছে যে রুমের ওপরে অন্য সাইডে, দেয়ালের অপর সাইডে ইচ্ছাকৃতভাবে পর্দার রং চেঞ্জ করে দেখা গেছে যে এই সাইডে যারা ঘুমাচ্ছিল, এমন ক্ষমতা আছে এই সন্দেহে, তারা 10 টাইমস একই রকম পর্দা ছিল, এবং যেদিনই পর্দার রং চেঞ্জ হয়েছে তারা বলতে পেরেছে যে পর্দার রং চেঞ্জ হয়েছে, কিন্তু তাদেরকে এবং সাক্ষী রেখে ওই রুমে যেতে দেওয়া হয়নি। দ্যাট মিনস ইট ইজ পসিবল, এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভ করা আছে। রাইট, সেটাই বললাম যে আসলে এটা এক্সপেরিয়েন্স না করলে আসলে এই অনুভূতিগুলা হয় না, বোঝা সম্ভব। আমরা অনেক কিছু এড়িয়ে যাই দোস্ত। দেখ, আমাদেরকে কিন্তু ছোটবেলা থেকে বাবা মা শিখায় যে হঠাৎ করে কাউকে ঘুম থেকে উঠাবা না, জোরে ধাক্কা দিবা না, এইরকম বিভিন্ন ব্যাপার। সো এটা কি আমরা ধরে নিতে পারি না যে সোলটা বা আত্মাটা আমাদের ঘুমের সময় হয়তো আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে?
হয়তো কেউ আমরা কনসিয়াসলি টের পাচ্ছি, কেউ টোটালি টের পাচ্ছি না। এবং এই কারণেই হঠাৎ করে ঘুম থেকে উঠালে, হঠাৎ করে যদি সোলটা ব্যাক করে শরীরে, তাহলে কিন্তু একটা ঝাঁকি লাগে এবং প্রত্যেকজনই কিন্তু একটু হলেও ভয় পায়। তো যাই হোক, আমরা অনেক কিছু বলে ফেললাম। আসলে আমার আর রেহানের ডরের এক্সপিরিয়েন্স আমরা এত পর্ব ধরে করতে গিয়ে যা যা হয়েছে সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আমরা কিছু কথা বললাম আর কি, চলে আসে অটোমেটিক্যালি। এটা টোটালি আপনাদের উপর নির্ভর করছে। সো আমরা এক এক করে সজল, শফিক এবং সানি প্রত্যেকের গল্পই শোনা হয়ে গেল। এবং অনেক ধন্যবাদ তিনজনকেই যে আমাদের সাথে এসে এই স্পটে তাদের এই চমৎকার ঘটনাগুলো শেয়ার করেছেন। এবং আমরা যেটা অনেকে বন্ধুরা আমাদের লিসনার যারা আছে রেহান, তারা হয়তো শুনতে পায় নাই, কারণ কিছু কিছু সময়ে আমাদের সাথে শেয়ার করেছে যে এই জায়গাটাতে এসে তাদের অনুভূতিটা। সেটাই। তো যাই হোক, আমরা যেটার জন্য অপেক্ষা করছিলাম, শুধু আমরা না, সেই আমরার কাছে সুমনও আছে, অর্থাৎ আমিও আছি অবশ্যই, কারণ তুই আমাকে প্রথম থেকে এই গল্পটা খুব ভালোভাবে ক্লিয়ার করে বলিস না। সুমন দোস্ত, তোরে আমি ব্যাপারটা বলি নাই, তার একটা কারণ আছে। কারণ হচ্ছে, তোর মনে আছে একদম প্রথম দিকের ডরে আমাদের কোনো একজন অতিথি স্পটে আইসা গল্প শোনার পরে আর স্পটে থাকতে চায়নি, চলে গেছিল। রাইট। এটা যারা হয়তো ডর নিয়মিত শুনে থাকেন হয়তোবা আজ করতে পারবেন, হয়তোবা পারবেন না, কারণ আমরা তো পুরো ঘটনাটা আপনাদের সামনে আনার তুলে ধরি না সব সময়। আর এই কারণেই আমরা ডিসাইড করি এভাবেই যে আমরা গল্পগুলো মানে স্পট রিলেটেড যে ব্যাপারটা, সেটা আমরা সবার লাস্টে। কিন্তু তার মানে তুই এও ভাববে যে আমিও গল্প শুনে চলে যেতে পারি? না দোস্ত, বলতে গেলে সবাই শুনে ফেলাই তো, বুঝতে হবে তো, আজ করে ফেলাই তো। ওকে, যাই হোক, এখন সবার আমাদের শোনার সময় হয়ে গেছে, কারণ এবার ভয় পাই আর যাই পাই আমাদের তো যেতেই হবে। এক্স্যাক্টলি। বাট যাওয়ার আগে অবশ্যই সবাইকে আমি একটু বলে দিই, এই জায়গাটাতে আমরা শুধু শুধু আসিনি। এই জায়গাটাতে আমরা এসেছি আনোয়ার নামে একজন আমাদেরকে খবর দেওয়ায়। আনোয়ার সাহেবের বয়স হবে 46-এর মতন, আর উনি অন্যরকম একটা ট্রাভেলের মধ্যে ছিলেন গত 4-5 বছর ধরে। এবং এটা সেই রকম কোনো ভয়ঙ্কর ভূতুরে ঘটনা নয়, কিন্তু মানুষের জীবনে এটা প্রচন্ড ভয়ঙ্কর। কিভাবে, তাহলে আমি একটু খুলেই বলি। ব্যাপারটা হচ্ছে এরকম যে আনোয়ার সাহেব এই এলাকাতেই থাকেন এবং ওনার খুব পছন্দের জায়গা হচ্ছে এই পরিত্যক্ত প্ল্যাটফর্মটা, যেখানে গভীর রাতে অনেক ছেলে পেলেও আড্ডা দেয় মাঝে মাঝে, বাট সেটা সাময়িক। কিন্তু আনোয়ার সাহেবের অভ্যাস ছিল উনি সব সময় আসতেন, বুঝছিস তো, আসতো এবং এখানে বসেই উনি ওনার মতন মানে ওনার একটু কবিতা টবিতা লেখার একটা স্বভাব ছিল। যাদের এই অভ্যাসটা আছে তাদের কিন্তু এই জায়গাটা খুবই পছন্দ হবে। আমরা যারা দেখছে এই জায়গাটা, তাদের জন্য খুব নীরব একটা সময়, রাতের একটা পর্যায়ের পরে মাঝে মাঝে একটু সরব হয়, আবার হঠাৎ করে নীরব হয়ে যায়, একদম নীরব হয়ে যায়। তো ওনার এই অভ্যাসটা ওনার মানে কোনো সমস্যা করেনি। ওনার ওয়াইফ বুঝতে পারতো যে হ্যাঁ উনি লেখালেখি করে, এরকম একটা ব্যাপার। তো হঠাৎ একদিন যেটা হয়, আনোয়ার সাহেব হুট করে দেখতে পায় যে ঠিক তার অপোজিটে রেল লাইনটা ক্রস করে জঙ্গলের খুব কাছাকাছি, কিন্তু একেবারে জঙ্গলেও না, একটা মেয়ে দাঁড়িয়ে আছে এবং সে কাঁদছে। মোটামুটি কান্নাটা দেখে বোঝা যায় যে তার খুব কষ্ট হচ্ছে। খুব প্রিয়জন কেউ যদি আমাদের কাছ থেকে চলে যায়, জীবন থেকে বিদায় নিয়ে, তখন আমরা যেভাবে কাঁদি, তো সেভাবে কাঁদছে। কিন্তু কান্নাটার মধ্যে স্বাভাবিক কথা ছিল না, কারণ মানে আনোয়ার সাহেবের কথা অনুযায়ী সে কান্নার শব্দ পাচ্ছিল, কিন্তু মেয়েটার মুখে ছিল প্রচন্ড হাসি, যেটা কিনা তার জন্য খুবই ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স ছিল আর কি। তো এটা যখন প্রথম সে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ভয়ে সে চিৎকার করে মানে বলে ওঠে, কে কে ওইখানে, কে রে, এরকম যখন করার পরে তো আশেপাশে মনে হয় কেউ আড্ডা দিচ্ছিল, কিছু গ্রুপ, তারা আবার চোর ডাকাত পড়েছে কিনা এভাবে ভেবে চিৎকার শুনে সামনে চলে আসে এবং পলকের মধ্যে মেয়েটা নেই। তো তারা গিয়ে খোঁজাখুঁজি করে পায় না। ঘটনা হচ্ছে, এই ঘটনাটা ঘটার 1 থেকে 1.5 দিন পরে তার আপন চাচার মৃত্যু হয়। এবং সেটা আমি এখন কেন বললাম সেটা তোকে একটু পরে বলছি। ঘটনাটা হচ্ছে এমন, এটা আমি প্রথম ঘটনা বললাম। দ্বিতীয় এবং তৃতীয়বার এই 5 বছরের মধ্যে আনোয়ার সাহেব মেয়েটিকে দেখে, এবং যেই 3বার উনি মেয়েটিকে দেখেছে, সেই 3বারই তার কোনো না কোনো এক আত্মীয় মারা গেছে। প্রথমবার তার চাচা মারা গিয়েছিল, তারপরের বার তার আপন ছোট বোন মারা যায়। এটা কি মেয়েটিকে দেখার 1-2 দিনের মধ্যে? রাইট, মেয়েটিকে দেখার 1.5 দিনের মধ্যে, তার কথা অনুযায়ী 1.5 দিনের মধ্যে। ওকে, মানে 24 ঘন্টা প্লাস যদি আমি করি 12 ঘন্টা, 36 ঘন্টার মধ্যে, 36 আওয়ার্সের মধ্যে সে নাকি এটা দেখেছে। এবং এই কারণেই উনি এখন এখানে আর বসেন না। উনি একবার এই মেয়েটাকে ইভেন ফলো করারও চেষ্টা করেছে, কারণ লাস্ট যেবার উনি মেয়েটাকে দেখেছেন, মেয়েটা তার অনেক কাছে ছিল। এবং কে মারা গেছে ওই মেয়েটাকে অনেক কাছে থেকে দেখার পরে আমি বলছি, সানির গল্পের সাথে এখানে কিছু সিমিলারিটি হয়তো বা মানুষ পাবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে লাস্ট বার সে হঠাৎ করে প্ল্যাটফর্মের ওই পারে না, এই পারেই দেখতে পায়, খুব কাছাকাছি মেয়েটাকে, অর্থাৎ যে পারে আজকে আমরা বসে আছি বলতে পারি, সেখানেই দেখতে পায়, এখান থেকে একটু 2 হাত সামনে। এবং দেখতে পেয়ে সে ভয় তো পাই, কারণ মেয়েটা হাসছে, শব্দ আসছে কান্নার, এবং সে সাথে সাথে মেয়েটাকে ফলো করা শুরু করে। আস্তে আস্তে মেয়েটার দিকে আগানোর চেষ্টা করে, মেয়েটাও আস্তে আস্তে পেছাতে থাকে, এবং পিছাতে পিছাতে
একটা পর্যায়ে সে কিছুটা দূরত্ব অতিক্রম করার পরে আনোয়ার সাহেব যেটা দেখেন যে দোস্ত তুই দেখতে পাচ্ছিস তাই না প্ল্যাটফর্মের মাঝখানে যে ফাঁকা, Right. এখান থেকে তো কাউকে না কাউকে লাফ দিয়ে নেমে তারপর আবার ওদিকে চলে যেতে হবে তাই না? কিন্তু ওই মেয়েটা যে পেছনে পেছনে আস্তে আস্তে চলে গিয়েছিল, কোন রকম কোন হাইটের আপ ডাউন হয়নি। ও দ্যাট মিনস একই লেভেলে অ্যাজ ইফ মাঝখানের অংশটাতেও ঠাই আছে। আসলে ঘটনাটা মনে হয় আমি একটু বলি যে আমি যেটা বুঝতে পেরেছি যে মানে সচরাচর হয় কি ট্রেন স্টেশনগুলোতে দুটো প্ল্যাটফর্ম থাকে, এই মানে দুই দিকে দুইটা প্ল্যাটফর্ম থাকে যেন ট্রেনের দুই দিক দিয়েই যাত্রী ওঠানামা করতে পারে, এবং মাঝের যে জায়গাটুকু থাকে অর্থাৎ ট্রেনের লাইন যেটা থাকে সেখান থেকে প্ল্যাটফর্মগুলো কিন্তু দুই পাশটাই উঁচু থাকে। দ্যাট মিনস মাঝের জায়গাটা অনেক নিচু একটা জায়গা থাকে। কাউকে যদি এক পাশ থেকে আরেক পাশে যেতে হয় তাহলে সে উপর থেকে নিচে নামবে, হেঁটে রেল লাইনটা পার হবে, দেন আবার ওই প্ল্যাটফর্মের উপরে উঠবে। কিন্তু সে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে গেছে, মাঝের যে নিচু জায়গাটুকুতে আছে সে আর নামেনি না, মানে বলতে গেলে শূন্যে ভেসে অনেক চলে গেছে। এবং এটা প্রায় হোঁচট খেয়ে ওখানে পড়ে যেতে যেতে আনোয়ার সাহেব খেয়াল করেন, এবং সবচেয়ে ট্র্যাজিক ব্যাপারটা হচ্ছে এর 36 ঘন্টার মধ্যে ওনার তৃতীয় সন্তান মৃত্যুবরণ করে। ওহ মাই গড! এবং সেটা হচ্ছে ছাদ থেকে পড়ে গিয়ে। এই ঘটনাগুলো শুনে মানে আমারও মানে যেটা মনে হয়েছিল, যারা শুনছে তাদেরও মনে হবে হোয়াই নট আনোয়ার সাহেব, মানে আনোয়ার সাহেব আজকে আমাদের সাথে নয়, কেন নয়? অবশ্যই সুমন, কিন্তু এটার একটা বড় ঘটনা হচ্ছে এখানেও একটা ট্র্যাজিক ঘটনা আছে। এটা অবশ্য এই ঘটনার সাথে রিলেটেড না, আনোয়ার সাহেবেরই এক মানে খুব ক্লোজ একজন রিলেটিভ যে খুবই অসুস্থ, ঢাকার একটি হসপিটালে সে হসপিটালাইজড অবস্থায় আছে। আনোয়ার সাহেব নিজে, তার সাথেই আমাদের সমস্ত প্ল্যান হয়েছিল যে আমাদেরকে সময় দিবে, সমস্ত কিছু তার সাথেই আমরা সবসময় যোগাযোগ রেখে আজকে এখানে এসেছি। কিন্তু এই মোমেন্টে ওনার এই ঘটনাটার কারণে উনি আজকে প্রস্তুত থাকতে পারছেন না। তারপরেও আনোয়ার সাহেব চেষ্টা করেছেন ওভার ফোন, এবং তার আশেপাশে যারা লোকালের মানুষজন আছে তারা আমাদেরকে হেল্প করেছে। সো তার হেল্পেই আজকে কিন্তু আমরা এই জায়গাতে বসতে পারছি, এই ঘটনাটা আপনাদেরকে শোনাতে পারছি। তবে এখানে একটা টেকনিক্যাল ইস্যু, জাস্ট আমি আনোয়ার সাহেব আমাদেরকে শুনছেন হয়তো বা, তারপরে আমি বলি এমন কি হতে পারে না, আমার কাছে মনে হয়েছে যে ওনার যে এখানে আসতে না চাওয়ার ইচ্ছাটা, ওনার কিন্তু একটা ভয়ও ছিল, অসুস্থ একজন রোগী ওনার সাথে 36 ঘন্টার ব্যাপারটা আবার যদি বাই চান্স ঘটে যায় সেটা হয়তো উনি ডেফিনেটলি সাহস পাচ্ছেন। ডেফিনেটলি এটা একটা ইস্যু আছেই। সো এই ছিল হচ্ছে আজকের এই প্ল্যাটফর্মের ঘটনা। রেহান, এই প্ল্যাটফর্মের ঘটনা যখন বললি, মানে ট্রেন স্টেশন নিয়ে যখন কথা হচ্ছে, আমি ছোট্ট একটা ঘটনা শেষ মুহূর্তে এসে সবার সাথে শেয়ার করে আজকের মতো বিদায় নিতে চাই। সেটা হচ্ছে মানে ইন্ডিয়ার যতগুলো টুরিস্ট স্পট রয়েছে তার মধ্যে সিমলা অনেকটা মানে প্রাকৃতিক ভাবে খুবই সুন্দর একটা জায়গা। সো ওখানে একটা টানেল আছে, টানেলটার নাম হচ্ছে 103, যেটা প্রায় ব্রিটিশ পিরিয়ডে তৈরি হয়েছে এবং ব্রিটিশরাই এটার শুরু করেছিল। তো ঘটনা হচ্ছে এই সময়তে এসেও ওই টানেলটাকে নিয়ে অনেক ধরনের ঘটনা আছে, যেটা কেউ যদি এগুলো নিয়ে ঘাটাঘাটি করার ইচ্ছে থাকে খুব সহজেই পেয়ে যাবেন। ঘটনাগুলো হচ্ছে এমন, এই টানেলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা থাকে তাদের এক্সপিরিয়েন্সটা হচ্ছে এই টানেলে দিনের বেলা, অনেক সময় রাতের বেলাও মনে হচ্ছে টানেলের ভেতরে কেউ কথা বলছে, এবং যখনই তারা যাচ্ছে যে কে আছে টানেলের ভেতরে, সচরাচর তো সাধারণ মানুষকে এইভাবে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় টানেল দিয়ে যেতে দেওয়া হয় না ওখানে। সো তারা যখন যায় চেক করার জন্য, আসলে ওখানে কাউকে খুঁজে পায় না। এবং আরো একটা আশ্চর্যের বিষয় হচ্ছে টানেলের ভেতর থেকে যে কথাগুলো ভেসে আসে তাদের কানে, সেটা অনেকটাই ব্রিটিশ অ্যাকসেন্টের ইংরেজি ভাষার কথা চলে ওখানে, যেটা ওখানে এটা পসিবলই না। এই হচ্ছে একটা, ওই টানেলটা তো মনে হয় বানিয়ে দিয়েছিল ব্রিটিশরা, রাইট। সো তারপরে যে ঘটনা আরো ঘটে সেটা রাতের বেলা অনেক সময় দেখতে পায় যে যারা রাতের এখানে প্রহরী থাকে, ওই টানেলটার ভেতর থেকে একজন মহিলা বের হয়ে আসছে এবং আস্তে আস্তে কোথাও চলে যাচ্ছে, হঠাৎ করে মিলিয়ে যাচ্ছে, আবার হঠাৎ কোথাও থেকে যেন এসে টানেলের ভেতরের দিকে ঢুকছে, অথবা টানেলের দেয়ালের সাথে একসময় মিশে যাচ্ছে। মানে এটা তারা আজও পর্যন্ত এটার কোনো কিছু কুলকিনারা পায় নাই, এবং এই ঘটনাটা নাকি মাঝে মাঝে এখনো ঘটে। সো এবার চিন্তা করে দেখছে, এটা তো না হয় পরিত্যক্ত প্ল্যাটফর্ম, ওটা কিন্তু পরিত্যক্ত না, এখনো ব্যবহার হচ্ছে, তারপর এই ঘটনা ঘটছে। আর কিছুই বলার নাই, শুধু একটা কথাই বলবো যে লেটস হোপ ভেরি সুন যদি কখনো সম্ভব হয় ডর জার্নিজ উইল গো ওভারসিজ, রাইট। সো যাই হোক, আজকের মতো এই পরিত্যক্ত প্ল্যাটফর্মটাকে আরো একবার আমরাও পরিত্যক্ত বানাচ্ছি। আমরা বিদায় নিচ্ছি, অর্থাৎ সুমন আর রেহান
আজকের মতো বিদায় নিচ্ছে। রাইট, আর নেক্সট প্ল্যাটফর্ম কোথায় হবে তার জন্য একটা সপ্তাহ অপেক্ষা করুন। অপেক্ষার আগে আমরা একটা কথা একটু বলে দিই, যেটা হচ্ছে যে ইদানিং ফেসবুক অনেকদিন ধরে বন্ধ রয়েছে, যে জন্য সবার সাথে আমরা খুব আগে যেভাবে কানেক্টেড হতাম এভাবে হয়তো কানেক্টেড হতে পারছি না। এটা অবশ্য খুবই সাময়িক, এটা খুবই সাময়িক, বাট একটা কথা বলতে পারি, হয়তো বা সবচেয়ে বেশি কনফিউজড হচ্ছেন কিছু আমাদের লিসনার আছে যারা সামহাউ ইন্ডিয়া থেকে ডাউনলোড করে শোনেন। ইন্ডিয়ান নেটওয়ার্কে কিন্তু ফেসবুক অন আছে, বাট বাংলাদেশে সাময়িকভাবে সামাজিক সোশ্যাল সাইটগুলো বন্ধ করে রাখা হয়েছে কোনো একটা সিকিউরিটি রিজনসে। সো যখনই আমরা ফেরত আসবো, ফেসবুকে যারা আমাদের সাথে অ্যাক্টিভ থাকেন তাদেরকে বলে রাখছি, উই উইল বি ব্যাক ইন স্টাইল, সো চিন্তার কিছু নেই। সো আজকের মতো বিদায় নিচ্ছি। চলতোস। তার মানে ভয়।